আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিএন গ্রুপ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে পুষ্টি বিষয়ক প্রোগ্রাম রমজানের স্বাস্থ্যকর খাবার। সঙ্গে আছি আমি হালিমা খাতুন, শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আমাদের সবার পরিচিত মুখ, দুজন গর্বিত ইবিয়ান। আমাদের সঙ্গে আজকে আছেন পুষ্টিবিদ সিরাজুল মুনিরা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সঙ্গে আরো আছেন রুহানা হাসান, নিউট্রিশনিস্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এফএও অব ইউনাইটেড নেশন, ফর্মার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আইসিডিডিআরবি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রাণের ক্যাম্পাস ইবি থেকে এত সুন্দর একটা গ্রুপ খোলার জন্য এবং সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপু, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। চলছে মাহে রমজান। রমজানে সুস্থভাবে রোজা রাখা, এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হচ্ছে স্বাস্থ্যকর খাবার। সেই সঙ্গে দরকার সঠিক খাদ্যাভ্যাস এবং খাদ্য ব্যবস্থাপনা অনুসরণ করা। সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব আমাদের অতিথিদের কাছ থেকে। সে বিষয়ে জানবো, শুনবো এবং নিজেদের প্রশ্নগুলোর মাধ্যমে প্রশ্নগুলো তাদেরকে জানাবো। চলে যাচ্ছি সিরাজুল মুনির আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপু, তুমি কেমন আছো? সবার তুমি করেই বললাম। জি আপু, হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের সবার একটা কমন প্রবলেম, যেটা এই রমজানে আমরা আরো বেশি প্রবলেমটা ফেস করছি, সেটি হচ্ছে অ্যাসিডিটি। তো অনেকেরই জিজ্ঞাসা থাকে যে রমজান মাসে অ্যাসিডিটি প্রবলেমটা অনেক বেড়ে যায়, এবং যেহেতু আমরা সারাদিন শেষে ইফতারে খাওয়া দাওয়া করি এবং ইফতারের যে আমাদের ট্রেডিশনাল আইটেম গুলো থাকে, কম বেশি ভাজা পোড়া আমরা খেয়েই থাকি। তো সেই আইটেম গুলো ছাড়া আরো কি স্বাস্থ্যকর খাবার আমরা ইফতারে রাখতে পারি যাতে অ্যাসিডিটির সমস্যাটা দূর করা যায়, আপনি জানাবেন। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা খুবই কমন এখন আমাদের দেশে। কারণ আসলে আমাদের খাদ্যাভ্যাসটা এরকমেরই যে আমাদের কিছু না কিছু পেটের সমস্যা সবসময়ই থাকে। যেমন ধরে যদি বাহির থেকে কেউ এসে আমাদের ট্রেডিশনাল যে খাবার বা বাসায় আমরা যে রান্না করা খাবার খাই সেটা যদি খায় তাহলে তার মানে ২-১ দিনও সময়ের দরকার হয় না। ২ ঘন্টার মধ্যে তার হচ্ছে অ্যাসিডিটি প্লাস হচ্ছে ডায়রিয়া এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা একটু লঘুপাচ্য খাবার খাই, মসলাদার খাবার খাই। এগুলো খাবার খেতে খেতে আমরা অভ্যস্ত, তাই আমাদের সাধারণত সমস্যা হয় না। তবে দীর্ঘমেয়াদী একটা সমস্যা হয়, সেটা হচ্ছে অ্যাসিডিটি। তো এই অ্যাসিডিটিটা রোজার মাসে আরো বহু গুণে বৃদ্ধি পায়। কারণ হচ্ছে রোজার মাসে আমরা একটা সার্টেন পিরিয়ড, এখন আমরা ১৪ সাড়ে ১৪ ঘন্টার মতো রোজা রাখতেছি। এই সময়টা পেটের ভিতরে অ্যাসিডিটির মানে হচ্ছে যখন খাবার আসে তখন তো অ্যাসিড প্রডিউস হয় স্টোমাকের ভিতরে, কিন্তু যখন খাবার না থাকে তখনও কিছু পরিমাণে অ্যাসিডিটি উৎপন্ন হতে থাকে এবং এটার মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের এই অ্যাসিডিটি প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায় এবং দেখা যায় যে ইফতারের পরে, ইফতার করার পর থেকে আরো এটা বেশি বেড়ে যায়। তো এটার পিছনে আমাদের কিছু কারণ আছে, সেটা হচ্ছে সেহরি এবং ইফতার এই দুইটা মেনুতে আমরা যথেচ্ছ যা খুশি তাই খাই এবং হচ্ছে মনে হয় যে ইফতারের সময় তো একেবারে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ট্রেডিশন আমাদের যে হচ্ছে এখন যা আছে সব খেয়ে ফেলতে হবে, পরে কিন্তু কিছু পাওয়া যাবে না, এরকম একটা ভাব হয়। তো এই ব্যাপারটা আমাদের আসলে রাখা যাবে না। আহ এইটা থেকে মেইনলি অ্যাসিডিটিটা শুরু হয়, আর আগে থেকে যে খাদ্যাভ্যাসের কারণে যে অ্যাসিডিটিটা সেটা তো আছে। এখন আমরা যদি একটু খাবারটাকে চেঞ্জ করি, যেমন হচ্ছে সেহরিতে হালকা ন্যাচারাল ফুড যেগুলো আমরা খাচ্ছি সেগুলোই খেলাম, কিন্তু একটু অন্যভাবে, যেমন ভাতটা খাচ্ছি সেটা একটু নরম করে খাই। তারপরে হচ্ছে সবজিটা যেটা খাচ্ছি সেটা হচ্ছে মশলাদার না করে, মানে হচ্ছে ভুনা ভুনা বা ভাজা, যেমন হচ্ছে ঢেঁড়স ভাজি অনেক তেল দিয়ে করেছি সেরকমের না করে আমরা যদি একটু হালকা ঝোল ঝোল গ্রেভি টাইপের অল্প মশলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রান্না করি, তাহলে কিন্তু এই অ্যাসিডিটিটা হয় না। সবজিটাও গেল, ভাতটাও গেল, সাথে এখন মাছ মাংস প্রোটিন বা যেটাই আমরা রাখি না কেন সেটাও আমরা করি কি তেলে ভাজি প্রথমে মাছটাকে, তারপরে হচ্ছে মশলায় দিই।
এই যে ব্যাপারটা, এটার কারণে কিন্তু এই যে লং টার্ম খালি পেটে থাকাকালীন সময় আমাদের অ্যাসিডিটিটা আরো বেশি বেড়ে যায়। তো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি দেখি যে যিনি সেহরিতে চিড়া, কলা, দই খাচ্ছেন, এখানে কিন্তু কোনো তৈলাক্ত বা ভাজা পোড়া জাতীয় খাবার নাই। তার কিন্তু সারাটা দিন যে রোজাটা রাখছে তখন কিন্তু অ্যাসিডিটি এত সমস্যা হয় না। এরপরে যদি আমরা দেখি যে সে যদি ইফতারে এসে শুধুমাত্র 2টা খেজুর এবং পানি খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তার সেকেন্ড পিরিয়ডের ইফতারে যায়, সে সময় ছোলা মুড়িও যদি খায়, তাহলেও দেখা যায় তার অ্যাসিডিটি প্রবলেম অনেকখানি কমে আসে। এবং আমরা যখন প্র্যাকটিস করছি এরকমের যখন মেনু এক একজনকে দিচ্ছি, তীব্র অ্যাসিডিটির যে প্রবলেম তারা কিন্তু অনেক 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 বেশি আরাম পাচ্ছে। এবং হচ্ছে দেখা যাচ্ছে যাদের অনেক বেশি ফার্টিং হতো, তারপর হচ্ছে পেটের মধ্যে গুড়গুড় শব্দ হতো, অনেকের আইবিএস প্রবলেম ছিল, তাদের অনেকেই কিন্তু সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তারপরে দেখা যায় যে ইফতারটাকেই মেইন একটা মানে হচ্ছে সবকিছু ইফতারে খেয়ে ফেলে এমন খাবার খেয়েছি যে হচ্ছে পরবর্তীতে আমরা ডিনার করতে পারছি না, এটা করা যাবে না। যাদের অ্যাসিডিটি প্রবলেম হওয়ার বা ব্লটিং প্রবলেম হওয়ার, কিছু খাওয়ার পরে পেট ফুলে যায়, আমি কাউকে না দেখতে পাচ্ছি না আসলে। একটু বুঝতে পারছি না আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, যাই হোক। না, আপনি আহ এত সুন্দর করে আলোচনা করতেছেন, তো আমরা চাচ্ছিলাম না যে আমাদেরকে দেখা যাক, শুধু আপনাকে দেখার জন্য ক্যামেরা অফ করে দিতে। ও আচ্ছা, যাই হোক। এখন যেটা বলছিলাম যে হচ্ছে এরপরে যদি আমরা ডিনারে যখন খাবো তখন যদি একটু ভালো মানের খাবারটা খাই, মানে ইফতারটাই আমরা মেইন ডিশ না করে, মেইন মিল না করে, ইফতারে মোটামুটি একটা খাবার 200 থেকে 300 ক্যালোরির একটা খাবার খেয়ে যদি আমরা হচ্ছে নামাজের পরে ডিনারে যদি একটু খাবার খাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এই অ্যাসিডিটি প্রবলেমটা আর থাকবে না। জি, আসতেছি, যাও একটু পরে আসতেছি। এরপরে যেটা করতে বলেছিলাম, অনেকেই দেখা যায় যে হচ্ছে যাদের অ্যাসিডিটি প্রবলেম থাকে তাদের এই যে গলা জ্বালা পোড়া করে। তো এই গলা জ্বালা পোড়া যখন হয় তখন দেখা যায় খুব বারবার পানি খাচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে, মানে জ্বালা পোড়া কমানোর জন্য। কিন্তু এই যে জ্বালা পোড়াটা, এটা কিন্তু আসে মানে হচ্ছে যখন খাবারগুলো আমাদের মানে হচ্ছে শ্বাসনালীর মধ্যে চলে আসে, স্টোমাকের যে অ্যাসিডিক ফুডটা সেটা উপরের দিকে চলে আসে, ইসোফেগাসে চলে আসে, তখন কিন্তু দেখা যায় যে এই জ্বালা পোড়াটা শুরু হয়, একটা বার্নিং সেন্সেশন হয়। এই সেন্সেশনটা কমানোর জন্য তখন কিন্তু ঠান্ডা পানি খেলে আমাদের কোনো কাজে লাগবে, বরঞ্চ আমাদের যে স্টোমাকটা রয়েছে সে আরো বেশি উত্তপ্ত হয়ে যাবে, সোজা কথা। তো এটা যাতে না করি, এবং ওই সময় ঠান্ডা পানি খাবো না, কিছুক্ষণ শুয়ে অথবা হচ্ছে পিঠের নিচে বালিশ দিয়ে যদি হচ্ছে কিছুক্ষণ সময় রেস্ট নেই, দেখা যাচ্ছে সাথে লবঙ্গ একটা মুখে দিয়ে যদি একটু রেস্ট নেই, তাহলে কিন্তু এই বার্নিং সেন্সেশন চলে যাবে। এবং এই সেন্সেশন হওয়া যাতে না হয় সেই জন্য হচ্ছে অল্প অল্প করে পানি খাবো, খাবারের মাঝখানে পানি খাবো না। এবং ইফতার খোলার পর একসাথে 1 লিটার 2 লিটার পানি, যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, স্বাভাবিক মানুষের কথা বলছি না, যাদের অ্যাসিডিটি প্রবলেম হয় তারা একসাথে 1 থেকে 2 লিটার পানি একবারে ঢকঢক করে যে খেয়ে ফেলা, সেটা খাবো না। আল্লাহর রাসূল সুন্নত বলছেন যে অল্প অল্প করে পানি খেতে হবে, আমরাও সেই সুন্নত ফলো করব। 1 গ্লাস পানিকে 3 বারে খাবো, আস্তে আস্তে খাবো, তারপর খেজুর খাবো, তারপরে যে কোনো একটা সফটেন ফুড খাবো। যেমন হচ্ছে পিয়াজি, এটা কিন্তু শক্ত খাবার, বেগুনি, এটা কিন্তু শক্ত খাবার। এগুলা কিন্তু স্বাভাবিক মানুষ খেতে পারলো, যার অ্যাসিডিটি প্রবলেম আগে থেকে আছে তিনি কিন্তু এই খাবারগুলো খেতে পারবেন না। তাকে একটুখানি আমাকে নরম খাবার খেতে হবে। যেমন হচ্ছে সে কিন্তু খিচুড়ি খেতে পারে, পাতলা সবজি খিচুড়ি যদি খায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা আর হবে না। অবশ্যই মাথায় রাখতে হবে খিচুড়িটাতে ডাল এবং চালের সমতা, সাথে হচ্ছে তেল এবং লবণ মশলা, এগুলোর সমতাটা কম রাখতে হবে। অনেকটা জাউ টাইপের যদি করে খেতে পারে এই অ্যাসিডিটির সময়, তাহলে কিন্তু অনেকখানি আরাম বোধ করবে। হ্যাঁ। ধন্যবাদ আপু, চমৎকার বিশ্লেষণ করে বলেছেন। আশা করছি এরপরে যাদের এই সমস্যা আছে তারা আজকের এই পরামর্শ যদি শুনে থাকে তাহলে নিশ্চয়ই তারা এ থেকে পরিত্রাণ পাবে। অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। এবার যাচ্ছি রুহান আপুর কাছে। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে প্যান্ডেমিকের এই সময় ভালো আছি খারাপ আছি এ বিষয়টা বিশ্লেষণের ব্যাপার না। এই সময় হচ্ছে আমরা সবাই সুস্থ আছি, স্বাভাবিক আছি, স্বাভাবিক জীবনযাপন করতেছি, এটাই অনেক বড়, আল্লাহ তাআলার অনেক বড় বড় আর কি রহমত। তো অনেক ধন্যবাদ ইবিএন গ্রুপকে
আসলে অনেকদিন পর থ্রু ভার্চুয়াল আমরা মানে সবার সান্নিকটে যেতে পারছি বা কথা বলতে পারছি, মনে হচ্ছে যে ক্যাম্পাসে ফিরে গেছি। মানে অন্যরকম এক্স্যাক্টলি একটা ফিলিংস হচ্ছে। ফিলিংস হচ্ছে। সেই আমেজটা অন্যরকম মনে একটা হচ্ছে। ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে না সেটাই আপু। ওই যে বলা হয় না যে ভিডিওতে গেস্ট হিসেবে আসবেন বা কিসের গেস্ট, এটা আমার গ্রুপ, আমার ক্যাম্পাস, কিসের গেস্ট, হু ইজ গেস্ট, আই এম নট এ গেস্ট। তো খুবই ভালো লাগছে যখন প্রথমে শুনতে পেরেছিলাম, যখন প্রথম তোমরা দাওয়াত করেছো, মানে খুবই এক্সাইটেড ছিলাম যে না, ভার্সিটির অনেকের মানে কাছে আমাদের ভয়েসটা পৌঁছাবে, আমরা অনেককে অনেক কিছু হয়তো জানাতে পারবো বা উপকারে আসতে পারবো। খুবই ভালো লাগছে। সেটাই আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু যেহেতু আমরা অনেক জুনিয়র, আপনাদেরকে সেভাবে পাওয়ার সুযোগ হয়নি। তো এভাবে যদিও যতটুকু কানেক্টেড থাকতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ, তাতে আমরা অনেক খুশি। অবশ্যই, অবশ্যই আমরাও ক্যাম্পাসকে অনেক আহ মিস করি। অনেক জুনিয়র, অনেক আমাদের যে শ্রদ্ধেয় ওরাও টিচার এখন ক্যাম্পাসকে মহোদয়গণ মিস আছে, করছে, কারণ 2 বছর ক্যাম্পাসে যায় না ওরা, বুঝছো? তারপরেও আমাদের আমাদের মতোই মেয়াদ শেষ অবস্থা। হয়ে যাচ্ছে। স্টিল নাও তারা আমাদের এখন মেয়াদ শেষ হয়ে হ্যাঁ, যাচ্ছে, আমরা ক্যাম্পাস লাইফটা আর পাচ্ছি না। হ্যাঁ। স্টিল নাও তো দুই তোমরা বছর ক্যাম্পাসে স্টুডেন্ট। না যাওয়া এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা তো একটানা শেষ করে আসছি, যা মজার একবারে করে আসছি, কিন্তু ওরা তো 2 বছর যেতে পারছে না, ওদের জন্য বেশি কষ্ট লাগতেছে আসলে। সেটাই আপু। স্টিল নাও দে আর স্টুডেন্ট, বাট উই আর নট, উই আর এক্স স্টুডেন্ট। না, ক্যাম্পাস সবসময় ক্যাম্পাস, ঠিক আছে? সেটা হয়েছে এক্স স্টুডেন্ট হলেও ক্যাম্পাস, আর হচ্ছে ওরা স্টুডেন্ট তখনও কিন্তু ক্যাম্পাসই, হ্যাঁ। কিন্তু ক্যাম্পাস সেটাই। লাইফটাই ভালো ছিল, স্টুডেন্ট লাইফটাই মেইনলি ভালো ছিল। আসলে আমি অনেক কথা বলতেছি টপিকের হ্যাঁ, হ্যাঁ, বাইরে। আসল হ্যাঁ, আসল ব্যাপার ওকে থেকে ওকে, বাইরে আমি চলে গেছে। আসলে আমরা আমি কথা অনেক বলবো, কথা আমরা বলি অবশ্যই আর গল্প কি। করব। হ্যাঁ, সমস্যা নেই আপু, এটাই আমরা ভালো লাগে, আপনাদের কাছাকাছি আসতে পেরেছি, এটুকু গল্প তো হবেই। তা আমরা গল্প আচ্ছা, করব, আমাদের কোশ্চেনটা কথার করো। ফাঁকে হ্যাঁ। ফাঁকে আমরা গল্প করব। জি আপু। যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আহ, রমজান ছাড়া অন্যান্য সময়টাতে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের প্রতিদিনের খাবারের টাইম রুটিন একটু আলাদা থাকে, কিন্তু এই এক হুম হুম। মাসেই আমাদের সবকিছু একটু চেঞ্জ হয়ে যায়। তো সেই পরিবর্তিত সময়টাতে আমরা কিভাবে মানিয়ে নেব, এবং সেই সঙ্গে রমজানে সুস্থ থাকার জন্য আমাদের কি ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত, সে বিষয়টি যদি আপনি একটু বলেন। আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন, আসলে খুবই ইলাবোরেট একটা উত্তর এটার। যদিও এখন শর্ট টাইমের মধ্যে এত ইলাবোরেট উত্তর দেওয়া যাবে না। যেটা হচ্ছে আমরা স্বাভাবিক সময় যে খাদ্য, আমাদের যে খাদ্য অভ্যাস, আমাদের মেইন 3টা মিল, সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের হচ্ছে ডিনার, এটা আমাদের মেইন 3টা কোর্স। এছাড়া আমরা আরো ফাঁকে 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 সারাদিনই আরো দুটো হচ্ছে স্ন্যাক্স কোর্স নিয়ে থাকি। তো রমজানে যেটা হয়, 16-17 ঘন্টা এখন আমাদের রোজা। তো অবশ্যই ডে টাইমটা একেবারেই আমরা ফাস্টিং করছি। তো সেক্ষেত্রে আমাদের এই স্কেডিউলটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, কিন্তু মিল প্ল্যানিং কিন্তু ওই 3টাই থাকে মেইন। ইফতার থেকে শুরু করে ইফতার, ডিনার, সেহরি, এই 3টা মিল প্ল্যান আমাদের অলওয়েজ, মানে সেহরিতে রমজানের সময় আমাদেরকে মেনটেন করতে হয়। তো আর যেহেতু খাদ্য অভ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের রমজানের কারণে, তো আমরা ট্রাই করব স্বাভাবিক সময় যে 3টা মেইন মিল এবং 2টা স্ন্যাক্স আইটেমের ছোট ছোট মিল আমরা গ্রহণ করতাম, সেইটাকেই ডের পরিবর্তে আমরা নাইটে শিফট করা। যেটা আপু যেটা বলল, অনেক সুন্দর করে আপু প্রথমে কিন্তু বলেছে যে আমাদের ইফতারে কিভাবে খেতে হবে, তারপর আমাদের হচ্ছে তার পরবর্তীতে কিভাবে খেতে হবে। নট অনলি এমন না যে যে কোনো একটা ডিজিজ যার আছে, যার মেডিকেল কোনো ইস্যু আছে, সেই জিনিসগুলো ফলো করবে তা না। প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের উচিত যে 3টা মেইন মিল প্ল্যান এবং 2টা ছোট ছোট স্ন্যাক্স আইটেম গ্রহণ করা। তো এক্ষেত্রে পুষ্টির যে কথাটা আমরা বলতে চাই, যেহেতু লং টার্ম ফাস্টিং করছি, আমরা নর্মাল সময় কি হয়, এই লং টার্ম আমরা ফাস্টিং করি কিন্তু রাতে, সেই সময়টা আমরা ঘুমাই, আমাদের বডি ওই সময়টা রেস্ট পায়। কিন্তু যেহেতু ডে আওয়ারে আমরা ফাস্টিং করছি, আমরা প্রচুর কাজ করছি, আর এখন প্রচন্ড গরম, আমাদের প্রচুর পরিমাণের ঘাম হচ্ছে, তা পরিশ্রমের কারণে আমাদের ডিহাইড্রেশন হচ্ছে। তো এই সময়টা আমাদের আরো বেশি পুষ্টিকর খাবার কিন্তু গ্রহণ করা জরুরি।
এই সময়টা আমরা যেহেতু দিনে কাজ করছি প্লাস ফাস্টিং করছি, আর হচ্ছে যেহেতু রাত্রের সময়টা খুব অল্প সময় পাচ্ছি আমরা খাওয়ার, এই সময়টাকে সুন্দর করে ছোট ছোট মিল প্ল্যান করে আমরা যদি ভাগ করে নিই, তাহলে আমাদের এই রমজানের পুষ্টির যে ঘাটতিটা এটা হয় না। পুষ্টিকর খাবার বলতে এখানে হাই ক্যালোরি ফুড গুলা আমরা যদি ইফতার দিন, তারপরে রাতের ডিনার আর সেহরিতে আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের পুষ্টির ঘাটতিটা থাকবে না। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু চাহিদা আলাদা আলাদা থাকে। কারো ডায়াবেটিস থাকে, কারো হাই ব্লাড প্রেশার থাকে, কেউ হচ্ছে ল্যাকটেটিং মা থাকেন। তো এক একজনের শরীরের বা এক একজনের মেডিকেল হিস্ট্রি অনুযায়ী তাদেরকে অবশ্যই সেই খাদ্য ব্যবস্থাপনা যেটাকে বলে সেটা প্ল্যান করে নিতে হবে, যাতে আমরা এই রমজানের সময়টাতেও খুব ভালোভাবে এই পুষ্টির ঘাটতিটা যাতে না হয় এবং আমরা পুষ্টিকর খাবার যাতে ইনটেক করে খুব সুন্দরভাবে এই রোজার মাসটা শেষ করতে পারি। পুষ্টিকর খাবার যেটা সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন, যে কি ধরনের পুষ্টিকর খাবার খেতে পারি। আমি যদি এখন ইফতার থেকে শুরু করি, ইফতারে সারাদিন রোজা থাকার পরে যখন যে সিস্টেমটা আপু বললো গ্যাস্ট্রিক রোগী না, এটা সবার ক্ষেত্রেই যেটা, যে অল্প অল্প করে অল্প পানি খাবো, তারপরে অল্প কিছু দিয়ে ইফতার খুলবো, তারপর আবার অল্প কিছু পানি খাবো এবং তারপর একটু হাই ক্যালোরি ফুডে আমরা যাব। আমরা যদি ইফতারের টোটাল সময়টা ওরকম মানে হাবাগোবার মতো না খেয়ে একটু প্ল্যান করে একটু সিস্টেমেটিক ওয়েতে খাই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই পুষ্টির যে আমাদের যে একটা থাকে যে অনেক খেতে হবে, সারাদিন পর খেয়েছি খুব ক্ষুধা লাগছে খেয়ে ফেলি একদম, যে একটা আমাদের যে ট্যাবু আছে এই ট্যাবুটা আমাদেরকে আগে ভাঙতে হবে। ছোট ছোট করে পোর্শন পোর্শন করে আমরা যদি খাই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আমরা হাই ক্যালোরি ফুড যেমন খেজুর খেতে পারি, আমরা একটা সিদ্ধ ডিম খেতে পারি, আমরা স্যুপ খেতে পারি, অথবা আমরা হচ্ছে ফিশ ফ্রাই খেতে পারি। যে কোনো কিছু একটা হাই ক্যালোরি ফুড, কার্বোহাইড্রেট রিচ ফুড, কলা একটা কার্বোহাইড্রেট রিচ ফুড, চিরা খেতে পারি। এভাবে যদি আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি একটু জেনে জিনিসগুলাকে খাই, ইফতার গেল এবং ডিনারেও ওইভাবে আমরা যেরকম ডিনারে খাই, ভাত খাই, মাছ বা মাংস এবং সবজি। এই রোজার সময় যেহেতু এবার প্রচন্ড গরমের মধ্যে রোজা পড়ছে, তো রোজার সময় সবচেয়ে বেশি আমাদের প্রায়োরিটাইজ করা উচিত হাই ক্যালোরি ফুডের সাথে অবশ্যই ভেজিটেবলস আর ফ্রুটস আর হচ্ছে ফ্লুইড জাতীয় খাবার, একদম মানে মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট, এটার কোনো বিকল্পই নেই। এটা যদি আমরা মেনটেন করতে পারি, ভাজা পোড়া যদি আমরা একটু কম খাই, যেহেতু আমাদের ট্র্যাডিশন এটা যে আমরা অনেক ভাজা পোড়া খাই, আমরা যদি একটু ভাজা পোড়াটা কম খাই, আমরা যদি একটু স্বাস্থ্যকর একটু শাক সবজি, সবজির বড়া বা আমরা একটু স্যালাড করতে পারি, এগুলো যদি আমরা একটু মানে মেনটেন করি, সচেতনতা মেনটেন করে পুষ্টির কথা চিন্তা করে আমরা খাই, তাহলে এই মাহে রমজানে আমরা অনেকটাই সুস্থ থাকবো। আর প্রচন্ড গরমে ফাস্টিং করার পরেও খুব বেশি সমস্যা আমাদের মানে ফিল হবে না। এটা মেনটেন করলেই আর কি পারা যাবে। যেমন সকাল দুপুর রাত খাই, সেরকম ইফতার রাতের খাবার সেহরির খাবার এভাবে যদি আমরা খাই স্ট্র্যাটেজিক ওয়েতে খাবো, আর হচ্ছে খেজুর, ফ্লুইড, হাই ক্যালোরি ফুড খাবো, দ্যাটস ইট। এতটুকুই এনাফ, এর চেয়ে বেশি কিছু দরকার হয় না, তাই না আপু? কনফার্ম করেন? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম কনফার্ম। থ্যাংক ইউ আপু। আমি আসলে একটু অ্যাড সেটাই করি আমরা এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যেটাই খাবো না যাই খাই না কেন, যেটাই খাই সেটার সাথে মাথায় রাখতে হবে এই যে ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতিটা ফুড গ্রুপ থেকে খাবারগুলো নিয়েছি কিনা। হ্যাঁ, অনেকে মনে করে শুধু ফলমূল খাচ্ছি তাহলেই হবে। যেমন বিশেষ করে যারা ওজন কমানোর চিন্তা ভাবনা করছে রোজার মধ্যে, তারা চিন্তা করছে যে আমি ইফতারের পরে একটু ফল খাবো, তারপরে রাতের বেলাও আরেকবার ফল খাবো, সেহরিতে আবার ফল খাবো, হ্যাঁ তাহলে আমার ওজন কমে যাবে। এই বিষয়গুলো কিন্তু মানে মাথায় রাখতে হবে যে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমাকে কিন্তু সব ধরনের ফুড গ্রুপ থেকে অবশ্যই খাবার বাছাই করে নিতে হবে। সব ধরনের ফুড গ্রুপ এই জন্য বলছি, যেমন হচ্ছে সিরিয়াল থেকে, যেমন ভাত, রুটি, আটা হোক গম হোক, যেটা রুটি হোক, ওটস, জব, এগুলো তো থাকবেই, চিড়া মুড়ি। তার সাথে সাথে মাছ, মুরগি, ডিম, দুধ। হ্যাঁ, ডিম এটা হচ্ছে মাছ, মুরগি, ডিম এটা হচ্ছে প্রোটিনের একটা পোর্শন। আবার ডিম
এটা সরি দুধ, এটা কিন্তু দুধ অথবা দুগ্ধ প্রোডাক্ট, এটা কিন্তু আরেক ধরনের গ্রুপ। তো দুধ জাতীয় খাবার, মাছ মাংস, প্রোটিন, আর হচ্ছে তেল চর্বি থেকে খাবার, তারপরে হচ্ছে শাকসবজি ভেজিটেবলস, এবং সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে ওমেগা 3, এটা কিন্তু এক ধরনের এখন এসেনশিয়াল নিড হয়ে গেছে যদি আমরা মনে করি যে আমাদের ইমিউনিটি বাড়াবো। তো ওমেগা 3 যুক্ত খাবার এই খাদ্য তালিকার মধ্যে আছে কিনা সেটা আমার মাথায় রাখতে হবে। আরো যেটা বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সবগুলো খাবারের রান্নার প্রসেস এমন হতে হবে যে সেখান থেকে ভিটামিন মিনারেলস গুলো যাতে কোনোভাবে বের হয়ে না যেতে পারে, আমার শরীরে ঢোকার পর সেটা যাতে থাকে। যেমন হচ্ছে রোজার পরে আমরা যদি ইফতারে চা কফি খাই বা ইফতারের পরে চা কফি খাই, দেখা যাবে বেশিরভাগ ভিটামিন মিনারেলস পানির সাথে, বিশেষ করে পানিতে দ্রবণীয় ভিটামিন মিনারেলস যেগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে, কারণ হচ্ছে চা কফি খেলে বডি থেকে ওয়াটার বের হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো ডায়ুরেটিক অবশ্যই খাবার অবশ্যই এগুলো। মাথায় রাখতে হবে যাতে হচ্ছে আমরা অসুস্থ হয়ে না যাই এবং আমাদের ইমিউনিটিটা ভালো থাকে। হ্যাঁ, খাদ্য ব্যবস্থাপনা আসলে আলোচনা করতে গেলে ক্লাস ক্লাস নেওয়া হয়ে যাবে, কোর্স কমপ্লিট করা হয়ে যাবে। এত কিছু আসলে এত কম সময়ে বলা যাচ্ছে না। থ্যাংক ইউ আপু অ্যাড করার সেটাই জন্য। আপু, বিষয়গুলো হুম এত বিস্তারিত যে একটা টপিক নিয়ে কথা বলতে গেলেই আমাদের আজকে শেষ। কিন্তু আমরা হুম সবকিছু একটু একটু করে জানাবো। আহ, হুম তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মুনির আপু, আপনার কাছে। আপু, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা ফিট রেখেছেন নিজেকে। মানে আমি হুম, সত্যি বুঝতে পারছি যে একদম খাঁটি পুষ্টিবিদ। তো সেটাই। আহ, হুম, আমাদের ডিপার্টমেন্টের স্যারদেরকে দেখলেই বোঝা যায় যে তারা আসলে কতটা ফিট থাকে, যদি আমরা এখনো হুম, সেরকমটা মেনটেন করতে পারি না। তো রোজার মধ্যে একটা কমন বিষয় যেটা দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় আমাদের রোজার ওজনটা বেড়ে যায়। যদিও আমরা রোজা রাখি, না খেয়ে থাকি, কিন্তু ওজন কোনোভাবে কমানো যাচ্ছে না। আগে যা ছিল তার হুম, থেকে আমরা অনেক বেশি গেইন করছি। তো এই হুম। অতিরিক্ত ওজনটা কেন হচ্ছে এবং আমরা কিভাবে ওজনটাকে কন্ট্রোলে রাখতে পারবো, সে বিষয়টি যদি গুড একটু আচ্ছা, বলতেন। কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। অনেক 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 ভালো কোশ্চেন। ঠিক আছে, এবং হচ্ছে থ্যাংক ইউ আপু। আহ আমরা যে পেশেন্ট পাই তখনও এসে বলে যে রোজার মধ্যে হঠাৎ করে তার ফলো আপ ডেট ছিল না, হঠাৎ করে আসছে 15 রোজার মধ্যে যে আপা আসছি, কেন আসছেন এই রোজার মধ্যে, প্যান্ডেমিক সিচুয়েশন, কেন আবার ঘরে থেকে বাইরে বের হয়েছেন, কেন আসছেন, কেন চেম্বারে এখন আসার দরকার কি ছিল? তখন বলে যে আপা ওজন বেড়ে গেছে। রোজার আগে তো আমি হচ্ছে ঠিকঠাক মতোই খাচ্ছিলাম, কিন্তু রোজার মধ্যে আপনার ডায়েট ওইভাবে একটু ফলো করতে পারি নাই। সবকিছু ঠিক মতো ছিল, শুধুমাত্র ইফতারিতে একটা পেঁয়াজি একটা বেগুনি খেয়েছি, এই 15 দিনে আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। তো এখানে এই কথার মাধ্যমে কি বুঝলাম? বুঝলাম যে যে রোজার মাসে আমরা যদিও দেখছি যে আমরা কম পরিমাণে খাবার খাচ্ছি, বাট আমরা যেই কমটাই খাচ্ছি সেটাই কিন্তু খাচ্ছি খুব হাই ক্যালোরি। যেমন হচ্ছে একটা পেঁয়াজির কথাই আমি যদি ভাবি, তো এটার ক্যালোরি যদি সেই পেঁয়াজিটা নর্মাল তেলে না ভাজা হয়, ওভেনে যদি বেক করি, তাহলে সেটার ক্যালোরি হয় হচ্ছে 80 ক্যালোরি। কিন্তু এই পেঁয়াজি, এই সাইজের একটা পেঁয়াজি যদি আমি তেলে ডিপ ফ্রাইড করি, তাহলে সেটার ক্যালোরি হয় 210 ক্যালোরি। তো এই যে এক্সট্রা ক্যালোরি, এটার বার্ডেনটা কে নিচ্ছে? আমার বডি নিচ্ছে। হুম। তো মজা পেয়ে যদি আমরা কখনো একজনকে বলি যে না একটু খান, পেঁয়াজি খান, বেগুনি খান, একটু ভাজা পোড়া খেলে কি হবে, কিন্তু দেখা যায় যে সে এটা মেনটেন করতে পারে না। সে করে কি, পেঁয়াজি একটা খাওয়ার পর আরো একটা কিছু ভাজা আইটেম খেয়ে ফেলছে, আরো একটা কিছু ভাজা আইটেম খেয়ে ফেলছে, যার কারণে ক্যালোরির আধিক্য হয়ে যাচ্ছে। সরি। তো এই আধিক্যতার কারণেই কিন্তু আমরা দেখা যাচ্ছে ওজনটা গেইন করে ফেলছি। যদি পেঁয়াজি বা ভাজা আইটেম এটার যদি বাদ রাখি, তাহলে দেখি অন্যদিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে অনেক গরম পড়েছে। তো গরমের জন্য কে ইফতারের সময় 1 গ্লাস শরবত বানাও, শরবত বানালাম, সেই শরবতের ভিতরে তাড়াতাড়ি ইফতারের তেষ্টা মেটানোর জন্য 3 থেকে 4 চা চামচ সুগার অ্যাড করছি। কিন্তু স্বাভাবিক সময় কি আমরা এতগুলো সুগার খাচ্ছি? খাচ্ছি না, সারাদিন অবশ্যই খাচ্ছি না। তো এই যে সুগারটা অ্যাড করলাম সেটাতে কিন্তু আমার হচ্ছে আমার বডির যে চাহিদা ছিল তার থেকে বেশি ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে, মানে ক্যালোরি অ্যাডিশন হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যায়। রোজার মধ্যে দেখা যায় যে আমরা সারাদিন যে পরিমাণ কাজকর্ম করতাম রোজার আগে, রোজার মধ্যে আমরা কিন্তু দেখা যায় সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টা অনেক সময় বসে বসে কাটাই।
তো এই বসে বসে কাটানোর কারণে আমাদের যে ক্যালোরি বার্ন করার ক্যাপাসিটি বা বডির যে অ্যাক্টিভিটি মোড এটা চালু থাকে না, যার কারণে মেটাবলিজম রোজার আগে যে ছিল সেটা দেখা যায় কমে রোজার মধ্যে এসে 200 থেকে 300 ক্যালোরি কিন্তু কমে যায়। যেমন একজন স্বাভাবিক মানুষের তার বেজাল মেটাবলিক রেট যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় অ্যাক্টিভিটি লেভেল সহকারে তার আসে হচ্ছে 1800 কিলো ক্যালোরি স্বাভাবিক অবস্থায় রোজা ছাড়া। কিন্তু রোজার মধ্যে সে দেখা যায় কোনো কাজকর্ম এবং হাঁটাচলা অনেক কিছু কমিয়ে দেওয়ার কারণে এবং খাদ্যদ্রব্য প্রপারলি না আসার কারণে, এটা একটা স্বাভাবিক ন্যাচারাল প্রসেস বডির, দেখা যায় বডি সেই মেটাবলিজমটাকে স্লো করে একেবারে নিয়ে আসে 200 থেকে 300 ক্যালোরি কমিয়ে 1500 ক্যালোরিতে, এটা সাপোজ বললাম। তো এই জন্য দেখা যায় অল্প খাওয়ার পরেও আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের এটা মাথায় রাখতে হবে যে রোজার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সিস্টেমটা দিয়েছেন একটা ট্রেনিং সেশন হিসাবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক কাজকর্ম অবশ্যই পরিচালিত করতে হবে, এবং যদি রোজার মধ্যে এরকমেরই আমি সিক হয়ে যাই যে সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টায় দিনের বেলায় আর কি আমি কাজকর্ম ঠিক মতো করতে পারছি না, আমার দুর্বল লাগছে, তাহলে অবশ্যই যাতে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে কোনো একটা সময়ের মধ্যে আমি যাতে আমার বডির সঞ্চালন করার জন্য, পরিচালনা ঠিক মতো করার জন্য এক্সারসাইজটা একটু বজায় রাখি। সেটা এক্সারসাইজ 15 মিনিট হোক, 20 মিনিট হোক, 30 মিনিট হোক, এটা যাতে আমি করি। তাতে কি হবে, আমার বডির বেজাল মেটাবলিক রেট ঠিক থাকবে, আমার ডাইজেশন পাওয়ার ঠিক থাকবে এবং আমার ওজন কোনোভাবেই কমবে না। এবং রোজার যে ফজিলতটা আছে যে আমার বডিকে ডিটক্সিফাই করা, সারা বছর যে ময়লা আবর্জনা জমেছে, এই যে অটোফেজি যে সিস্টেমটা, এটা একটা সিস্টেম আমার বডিতে যে চালু হচ্ছে রোজার কারণে, সেইটা যাতে আমার বডিতে প্রপারলি চলতে পারে সেই অবস্থাকে ক্রিয়েট করা। তো এইভাবে করলে কোনোদিনও ওজন বাড়বে না। তো আমাকে বুঝতে হবে, শুধু খাবার দাবার যদি বলি যে হচ্ছে আপা শুধু বলে যে হচ্ছে ভাজা পোড়া বাদ দেন, ভাজা পোড়া বাদ দেন, এটা আসলে আমরা বলতে চাই না, কিন্তু আমাদের যে হ্যাবিট এর জন্য চলে আসে। কারণ হচ্ছে ভাজা পোড়া খাওয়ার সিস্টেম, মিষ্টি জাতীয় খাওয়ার সিস্টেম সপ্তাহে একদিন আমরা খেতেই পারি, কিন্তু তাই বলে এটাকে প্রতিদিন একই তালিকা একই রুটিনে যদি আমরা নিয়ে আসি, তাহলে এক্সট্রা ক্যালোরি যদি প্রতিদিনই নেই, তাহলে আমার বডিতে তো সেটা বার্ডেন, আমার নিজের জন্য বার্ডেন, আমার স্টোমাকের জন্য বার্ডেন। সেটা কিন্তু দেখা যাবে যে আমার জন্য বার্ডেন হয়ে পরবর্তীতে অতিরিক্ত একটা ওজন আমাকে ক্যারি করতে হচ্ছে। ঈদের সময় হাসি খুশিতে একটা সুন্দর জামা কাপড় পরবো, সেটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে যে জামাটা বানালাম সেটা আমার গায়েই লাগতেছে না। এসব যাতে না হয় সেজন্য সঠিকভাবে আমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি একটু অ্যাড করবো রুমি, এখানে। হ্যাঁ এখানে হ্যাঁ। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা রোজার সময় কিন্তু দেখবেন মানে সবার ফ্যামিলিতেই বাজারও কিন্তু বেশি হয়, তেল বেশি লাগে, বাজার বেশি হয়। এগুলা কেন? এগুলো আমরা ইনটেক করি, আমরা খাই। তো আমরা খাইলে তো ওজন তো বাড়বেই, তাই না? আমরা একটা রোজার আগের মাসের আমাদের যে খাদ্য তালিকার বাজেট থাকে, যে অ্যালাওয়েন্সটা থাকে রোজার মধ্যে, ভাজা পোড়া খেতে হবে, চিড়া খেতে হবে, ছোলা খেতে হবে, এটা খেতে হবে, সেটা খেতে হবে। খেতে 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 বাজেট হয়ে যায় ডাবল। সবার কথা বলছি না, সবার ফিনান্সিয়াল স্ট্যাটাস একরকম না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় সব ফ্যামিলিতে। তো আমি যখন বাজার করছি 2 লিটার তেল বেশি, তো ওই 2 লিটার তেল তো আমি কনজিউম করছি। এটা একেবারে একদম মানে সিম্পল একটা ক্যালকুলেশন। আমি রোজা উপলক্ষে উৎসব মুখর ভাবে আমি রোজাটাকে পালন করার জন্য অতিরিক্ত খাচ্ছি, একদম সিম্পল খাচ্ছি, এজন্য ওজন বাড়ছে। আমি কিন্তু নর্মাল ওয়েতে খাচ্ছি না। ইফতারে খাচ্ছি প্রচন্ড রকমের ভাজা পোড়া, তারপর রাতে খাচ্ছি যে খেতে হবে সারাদিন আমার রোজা রাখতে হবে, সেরিতেও আমি খাচ্ছি যে আমার অনেকটা সময় বসে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। এই ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো খাইলে তো ওজন বাড়বেই, স্বাভাবিক, সিম্পল অ্যাজ ইট ইজ। থ্যাংক ইউ আপু। আসলে সেটাই, আমরা একদিকে যতই সারাদিন না খেয়ে থাকি, যখন সবকিছু একসাথে কনজিউম করি তখন তো লোভটা অনেক বেশি হয়ে যায়। তো সেই ইফেক্টটাই আমাদের ওজনটাকে বাড়ায়। থ্যাংক ইউ আপু। তো এবার হচ্ছে কিছু অসুখ বিসুখ নিয়ে কথা বলি। আমাদের সবারই পরিবারে কেউ না কেউ আছে থাকে যারা উচ্চ রক্তচাপ সমস্যায় আছে। তো উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগীরা কিভাবে রোজা রাখতে পারে, তাদের খাবার দাবারটা কিভাবে মেনটেন করতে পারে, সেটা যদি একটু আমাদেরকে জানান। রুহান আপু। আমাকে প্রশ্ন করছো না রুভানাকে? রুহান আপুকে। হ্যাঁ, বলো রুভানা, বলো। আচ্ছা, এখন উচ্চ রক্তচাপটা আসলে ম্যাক্সিমাম কারা উচ্চ রক্তচাপে ভোগে?
এটা আমরা খেয়াল করি আমাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপের একজন পেশেন্ট নাই এরকম নাই। বাংলাদেশের 80% মানুষের 80% ফ্যামিলির মধ্যে কারো না কারো উচ্চ রক্তচাপ আছে। এর কিছু কারণ আছে। কারণগুলা এত বেশি আমরা এখন ইলাবোরেটলি আলোচনা না করি। যেটা হচ্ছে কথা, যখনই আমার উচ্চ রক্তচাপটা হচ্ছে তার মানে আমার যে যে শিরার মাধ্যমে হচ্ছে রক্তটা হার্টে যায় সেই শিরাটা ব্লক হয়ে যাচ্ছে চর্বি বা চর্বি জাতীয় পদার্থ দ্বারা। তো এটা কেন ব্লক হচ্ছে? চর্বি কিভাবে আসছে? আমার খাদ্য তালিকায় এমন কিছু অব্যবস্থাপনা হচ্ছে বা মিসম্যানেজমেন্ট হচ্ছে, যার কারণে আমার শরীর সেই চর্বিগুলাকে রাখার জায়গা পাচ্ছে না। সেই চর্বিগুলাকে আমার ভেইনের মধ্যে সেই চর্বিগুলো ক্লট হয়ে যাচ্ছে, জমাট বাঁধছে। তো এই জমাট বাঁধার কারণে নালীগুলা, যদি এতটুকু নালী থাকে সেটা সরু হয়ে এতটুকু হয়ে যাচ্ছে। তো এতটুকু যখন একটা জায়গা হয়ে যাচ্ছে, যখন সেই প্রেশারটা ব্লাড ফ্লোর সময় যে প্রেশারটা পড়তেছে, এটাই হচ্ছে মেইনলি উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপের যে যারা পেশেন্ট থাকে তারা ম্যাক্সিমাম সময় অতিমাত্রায় স্ট্রেসফুল থাকে, অতিমাত্রায় আনহেলদি লাইফস্টাইল লিড করে। তাছাড়া অন্য অন্য অনেক কারণ থাকতে পারে, যে অনেক রকম মেডিসিনের কারণে হতে পারে, তার আগে কিছু মেডিকেল হিস্ট্রির কারণে, অন্য কোনো রোগের কারণেও সেটা হয়ে থাকতে পারে। এই রোগীগুলা হচ্ছে খুবই ডেঞ্জারাস। এই অসুখটা অ্যাকচুয়ালি নর্মাল অসুখ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা অসুখ। এটার মাধ্যমে কিন্তু হার্টে মানে ব্রেইনে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়ে মানুষ মারাও যাচ্ছে। এটা এখন বাংলাদেশের সবচেয়ে প্যান্ডেমিকের যে আগে যে অসুখগুলা নন কমিউনিকেবল ডিজিজ গুলা ছিল তার মধ্যে এটা 1 বা 2 নম্বরে পড়ে। তো এই মানুষগুলা, এই যারা উচ্চ রক্তচাপের যে পেশেন্ট গুলা আছেন, এনাদের খাদ্য অভ্যাস কিন্তু অনেক কেয়ারফুলি হচ্ছে এনাদের খাদ্যগুলো গ্রহণ করতে হবে। এটা ম্যাক্সিমাম রোগীদের যারা যখন আমাদেরকে বলে যে ম্যাডাম হাই প্রেশার, ওষুধ খাইলে ঠিক থাকে, ওষুধ না খাইলে আবার যাকে তাই। ওষুধ তো খাইতেছি, ও ঠিক আছে, তাহলে খাবার দাবার কমানোর কি দরকার? হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্ট তাদেরকে সারা জীবন ওষুধ কেন খেতে বলা হয়? কারণ লাইফস্টাইল চেঞ্জ করা আমাদের দেশের মানুষের জন্য বলতে গেলে একটা হচ্ছে পর্বত সমান কঠিন কাজ। আমরা সোশিওলজিক্যালি আমরা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি না। আমাদের খাদ্য অভ্যাস আমরা ছোটবেলা থেকে যেভাবে খেয়ে আসছি এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু যখন আমাদের অসুখ বিসুখ হয় তখন থেকে ওষুধ খেতে হয়। ডাক্তার বলে তখন কিছুটা হলে কমে, কিন্তু ওই কিছুটা যে কিছুটা চেঞ্জ হওয়া ওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে যায় না, যার কারণে ওষুধ বা মেডিসিন খেতেই হয়। বাট আপনি যদি এই অসুখটা আপনার হয়েছে সেই জন্য প্রপার গাইডলাইন মেনে চলেন, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না। স্পেসিফিক কিছু ক্ষেত্রে ওষুধ খেতে হতে পারে যার আদার্স মেডিকেল হিস্ট্রি আছে, সেগুলা রেয়ার কেস বা কমপ্লিকেটেড কেস। কিন্তু যারা কম বয়সী মানুষ আছেন বা যাদের মাত্রই ব্লাড প্রেশার ধরা পড়েছে, যারা একদম লাইফস্টাইল মেনটেন করে চলতে পারেন, তাদের শুধুমাত্র গাইডলাইন যদি আমরা নিউট্রিশনাল গাইডলাইন বা যেটা আছে এটা যদি মেনটেন করে চলি তাহলে একদমই ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এখন সেটা কেন আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে পারি না? আমরা ওষুধ খেয়ে সুস্থ থাকতে চাই, ওষুধ খেয়ে সুস্থ থাকতে চাই, খাবারের দিকে আমাদের কারো মাথাই নেই, মনই নেই। কেন খাবারের দিকে মন নেই? 1 নাম্বার কথা, সেটা হচ্ছে আমাদের অভ্যাস। ছোটবেলা থেকে আমরা যে খাওয়াটা খেয়ে অভ্যাস হয়েছে ওই খাওয়াটা আমরা চেঞ্জ করতে পারি না। যারা উচ্চ রক্তচাপের রোগী তাদেরকে আমরা প্রথমেই কি মানা করি? আপনি অতিরিক্ত তেল চর্বি খাবেন না, অতিরিক্ত ভাজা ভুনা খাবেন না, আপনি অতিরিক্ত আপনার যে ক্যালোরি রিকোয়ারমেন্ট তার চেয়ে বেশি খাবেন না, আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। 5 হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। তো এই যে সুন্দর সুন্দর কথাগুলো এগুলা মেনটেন করা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে পসিবল হয় না। সেক্ষেত্রে তখন কি হয়, এই ব্লাড প্রেশারের জন্য তখন পিলস মেডিসিন এগুলা নিতে হয়। প্রথম কথা যেটা আমি বললাম যে অতিরিক্ত ভাজাভাজি খাবেন না। আমাদের আসলে রন্ধন কৌশলটাই আমাদের এই সাবকন্টিনেন্টের ইন্দো ইন্দো হচ্ছে বাংলাদেশ যে সাবকন্টিনেন্ট
তো ভেজে ভুনে, আপু যেটা প্রথমে বললো গ্যাস্ট্রিক রোগীর ক্ষেত্রে যেটা আপু বললো, যে আমরা প্রথমে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভাজি ভুনি, সেটাকে কষাই, তারপরে সেখানে আমরা মাছ মাংস দিচ্ছি। এই যে এত বেশি অক্সিডেশন হচ্ছে খাবারের মধ্যে, এত বেশি তেলটা পুড়ছে, এত বেশি মানে অতিরিক্ত মাত্রায় আমরা মশলা স্পাইসেস ইউজ করতেছি, এগুলা কিন্তু শরীরের জন্য আসলেই আনহেলদি, আসলেই আনহেলদি। তো এই অভ্যাসটা যেটা আমাদের হয়ে গেছে, এটা আমরা ছাড়তে পারি না। তারপরে হচ্ছে ডিপ ফ্রাই খাবার, যেগুলা এগুলা হচ্ছে মুখে স্যাটিটি বাড়ায়। যেমন তেল জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খেলে আমাদের মুখে একটা খুব সুন্দর হচ্ছে স্যাটিসফ্যাকশন আসে, ব্রেইনে একটা স্যাটিসফ্যাকশন আসে যে অনেক মজা, খুবই মজার খাবার। কিন্তু একটা বোরিং সালাদ বলে না, সালাদকে তো বোরিং বলে, যতই কালারফুল হোক, যতই সুন্দর করে সালাদ খাওয়া মানে ক্রিয়েট করা হোক, রান্না করা হোক, ওটা বোরিংই থাকে। কারণ ওই মানে স্যাটিটি বা স্যাটিসফ্যাকশনটা, ফ্রাইড একটা চিকেন, সে তার যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু সালাদে আসে না। আর ওই সালাদটাই কিন্তু একজন হাই ব্লাড প্রেশার রোগী, যে তার জন্য একদম উত্তম একটা খাবার, উৎকৃষ্ট মানের একটা খাবার। তো যেটা হয়, ফ্রাইড খাবার, অতিরিক্ত ভাজা ভুনা খাবার, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, তারপরে ধরো যে ফর এক্সাম্পল আমার ক্যালোরি রিকোয়ারমেন্ট, আমার যে এজ, আমার যে হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল, আমার যে হাইট, এটার উপরে ডিপেন্ড করে আমার হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট ধরো যে 1200 কিলো ক্যালোরি, সেখানে আমি খেতে 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 খেয়ে ফেলতেছি 1500 কিলো ক্যালোরি। এই যে অতিরিক্ত খাবারটা, এটা আমার শরীরে জমা হচ্ছে। কোথায় কোথায় জমা হচ্ছে? বিভিন্ন পার্টসে জমা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে আমার রক্তনালীতে জমা হচ্ছে। রক্তনালীতে জমা হওয়ার কারণে আমার ব্লাড প্রেশারটা কিন্তু ওই যে হাই থাকতেছে, ওটা কিন্তু আর কমতেছে না। তো যদি আমরা এই রন্ধন মানে কৌশলটাকে কারেক্টিভ ওয়েতে করতে পারি, মিল প্ল্যানিংটা সুন্দর করে করতে পারি, যার যার জন্য অবশ্যই একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান অবশ্যই অবশ্যই প্রয়োজন। কারণ একজন নর্মাল মানুষ কখনোই বুঝবে না তার রিকোয়ারমেন্টটা কতটুকু, সে কোন পদ্ধতিতে খেলে তার ব্লাড প্রেশারটা হচ্ছে আম, কি বলে নিয়ন্ত্রণে থাকবে, কোন কোন জিনিসগুলা তাকে অ্যাভয়েড করতে হবে, কোন কোন জিনিসগুলা তার জন্য বেনিফিটেড হবে, সেই জিনিসগুলোর জন্য অবশ্যই একটা গাইডলাইন ফলো করতে হবে। সেটা হতে পারে যে পাঁচটা যে আমরা খাবারের সময়, তিনটা আমাদের মেইন ফুড, আর তিনটা দুইটা বা তিনটা আমাদের ছোট ছোট ফুড। এই খাবারের সময়গুলো আমরা যদি ছোট ছোট করে ওই যে 6 ফুড গ্রুপের মধ্যে সবগুলা ফুড গ্রুপ নিয়ে প্লেটিং ওয়াইজ একদম প্রপার ওয়েতে সুষম খাদ্য তালিকা সাজিয়ে করতে পারি, তাহলে উচ্চ রক্তচাপের পেশেন্ট গুলা যারা আছে তারা এত দুর্ভোগের শিকার হয় না, ব্রেন স্ট্রোকের মতো মানে একেবারে ওই ধরনের লেভেলে চলে যায় না। তাছাড়াও শুধু খাবারের রন্ধন কৌশল না, কিছু ভিটামিন মিনারেলস আছে যেগুলো প্রত্যেকটা মানুষের শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজন। তো সেই জিনিসগুলো যদি বাদ চলে যায়, যদি ডিফিসিয়েন্সি হয়ে যায় ভিটামিন মিনারেল বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলো, যে এলিমেন্ট গুলা আছে ফুডের, এগুলো যদি ডিফিসিয়েন্ট হয়ে যায়, তখনও কিন্তু আমাদের টোটাল যে মেটাবলিজম প্রসেস, টোটাল যে বডির মেকানিজম, এটাকে হ্যাম্পার করে। আর এটাকে যখন হ্যাম্পার করবে, সেক্ষেত্রে যে কোনো ডিজিজ, হাই ব্লাড প্রেশার হোক বা যে কোনো ডিজিজ, সেটা কিন্তু আহ কি বলে যে ইনক্রিজ হবে, তখন ওই ওই পেশেন্ট তখন আরো খারাপ অবস্থায় যাবে। তো আমরা পেশেন্ট পাই এরকম, মানে মাইন্ড সেট আপ চেঞ্জ করা যায় না আসলে। রন্ধন কৌশল বলেন আর যেভাবেই বলেন যে এটা এটা খেতে হবে, এটা এটা করতে হবে, 60% সবাই মেনটেন করে, বাট ওই 100% মেনটেন যদি করতে পারে বা 90%ও যদি মেনটেন করতে পারে, তাহলে কিন্তু এই রোগীগুলা বা এই পেশেন্ট গুলা এত বেশি দুর্ভোগ বা এত বেশি অসুস্থতা তাদেরকে আর কি ভোগ করতে হয় না। তো এই তো আর কি, এভাবে যদি হচ্ছে তারা একজন নিউট্রিশনিস্ট বা একজন যে তার ডক্টর আছেন তার সাথে ডিসকাস করে একজন নিউট্রিশনিস্টের মাধ্যমে ডায়েট প্ল্যান গুলো নেন এবং সেভাবে চলেন, তাহলে উচ্চ রক্তচাপের রোগীরা খুব সহজেই পরিত্রাণ পেতে পারে।
আপু। অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা। শুনতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে আরো জানি। আসলে বিষয়গুলো এত মানে বিস্তারিত না জানার কারণেই আমরা কি হয় অল্প একটু বুঝি, সেটুকু আর মেনটেন করি না, কিন্তু ডিটেলস যদি আমরা জানতাম আসলে আমরা এটাকে লাইফস্টাইলে নিয়ে আসতাম। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এবার মুনির আপুর সঙ্গে একটু কথা বলি। আপু, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রমজানের খাদ্যাভ্যাসে আমরা যেরকম শরবত বা অন্যান্য পানীয় গুলো খাই, তাদেরকেও কি সেরকমটাই দেওয়া যাবে? তারা কি চিনিযুক্ত শরবত বা অন্যান্য পানীয় খাবে? আর এছাড়া তারা যেহেতু আগে 2 বেলা রুটি খেত, এখন রোজায় সেহরি বা রাতের খাবারে সেই বিষয়টা আর করা হচ্ছে না, এটাতে কি তাদের সমস্যা হচ্ছে, বা এর থেকে ভালো অন্য কি আইটেম করা যায় তাদের জন্য? আচ্ছা, প্রথমে আসি ডায়াবেটিক্স রোগীর। যিনি ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, তার টাইপ 1 না টাইপ 2 কোন ধরনের ডায়াবেটিক্স আক্রান্ত সেটা আগে তিনি জানবেন। জানার পরে আসলে ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাস কিন্তু তৈরি হয়, বা রোজা রাখবেন রাখবেন না সেটা তৈরি হয় রোজার অনেক আগে, মানে 1 মাস আগে। আমরা সাধারণত বলি যে 1 মাস আগে আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন, তার কাছে আপনার যে রেগুলার ব্লাড টেস্ট আছে, সুগার টেস্ট আছে, এগুলো করানোর পরে আপনার ডাক্তার যদি আপনাকে বলে যে না, ইউ আর সেফ ফর রামাদান, তখন কিন্তু সে হচ্ছে রামাদান বা রোজা রাখতে পারবে। এছাড়া কিন্তু আমরা সাধারণত ডায়াবেটিক্স রোগীকে রোজা রাখতে নিষেধ করি, হ্যাঁ, বা হচ্ছে ডাক্তারের কাছে শরণাপন্ন না হয়ে, ব্লাড টেস্ট না করে, সুগার টেস্ট না করে হঠাৎ করে উনি হচ্ছে রোজার জন্য তৈরি হয়ে যাবেন, এটা কিন্তু নিষেধ করি। এরপরে 1 মাস কেন বললাম, রোজার আগে 1 মাস আমরা ব্লাড সুগার মনিটরিং করি। আমরা তারা যে সেলফ মনিটরিং টেস্টের মাধ্যমে ব্লাড সুগার, মানে সকালবেলা ব্রেকফাস্টের আগে, তারপরে হচ্ছে ব্রেকের পরে, এটা যে ব্লাড সুগার তারা মনিটরিং করি। মনিটরিং করার পরে যদি দেখি যে তার ব্লাড সুগার নরমাল আছে, হ্যাঁ, তাহলে দেখা যায় যে তিনি খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানুষের মতোই রোজা রাখতে পারেন। এখন এই যে মনিটরিং আছে, এবং যারা এই মনিটরিং অবস্থায় পর্যাপ্ত পরিমাণে যিনি ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন নিয়ে, যিনি ওষুধ খাচ্ছেন ওষুধ খেয়ে রোজা রাখছেন, তাদের জন্য আমরা যেটা বলি যে যারা সেফ জোনে আছেন, যাদের হঠাৎ করে হাইপো বা হাইপার হওয়ার টেন্ডেন্সি গত 1 মাসে হয়নি, তারা যখন রোজা রাখছেন কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি? 1 নম্বর বিষয়, তার খাবারে পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার রাখতে হবে। আঁশযুক্ত খাবার শুধুমাত্র শাকসবজি এবং ভেজিটেবলসে পাওয়া যায়, এবং ফ্রুটসেও পাওয়া যায়, তবে ফ্রুটসটা হচ্ছে সুগার যেহেতু কন্টেন করে, সেজন্য আমরা বলি যে এই রোজার মাসে 1 সার্ভিংস সুগার রাখতে, বা হচ্ছে ফ্রুটস রাখতে 1 সার্ভিংস, যেন ওখান থেকে ন্যাচারাল সুগারটা তার জন্য চলে আসে ডায়াবেটিক্স রোগীর জন্য। তারপরে 3 থেকে 4 সার্ভিং শাকসবজি যদি সে খায় রোজার মাসে, তাহলে তার যে ফাইবারটা প্রয়োজন ছিল ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করার জন্য, সেটা কিন্তু সে পেয়ে যায়। এছাড়া তাকে আমরা যেটা বলি যে এই মানে ফাইবারের সাথে সাথে আরো যে ফাইবার অ্যাডিশন করবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার 2 ধরনের আছে, একটা হচ্ছে সাদা কার্বস আর একটা হচ্ছে লাল কার্বস। এখন সাদা কার্বসটা ডায়াবেটিক্স রোগীর জন্য সবসময়ই খারাপ, কারণ এটা হঠাৎ করে ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। এটা আমাদের প্রয়োজন নাই, এটা সাধারণ মানুষের জন্য প্রয়োজন নাই। যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব, বা লাল চাল, লাল আটা, লাল রুটি, এগুলো। এই কমপ্লেক্স কার্ব যদি অ্যাডিশন করি, তাহলে একই সাথে আমি কিছু মিনারেল ভিটামিন পাচ্ছি, সাথে সাথে কিছু ফাইবার পাচ্ছি, যাতে ওই ফাইবারের যে চাহিদাটা ছিল ডায়াবেটিক্স রোগীর ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য, সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। এখন আসি যে যিনি ইনসুলিন নিচ্ছেন তিনি কি করবেন। যিনি ইনসুলিন নিচ্ছেন তিনি কোনোভাবেই ভুলতে পারবেন না যে তার সেহরির আগে অথবা পরে যে ইনসুলিন নেওয়ার ডোজ, সেটা যাতে ঠিক মতো নেন, এবং ইফতার মানে সকালে যে ডোজটা সেটা সেহরির সময়, এবং হচ্ছে রাতের যে ডোজটা সেটা হচ্ছে ইফতারের আগে। ইফতারে একটা খেজুর খেয়ে, পানি খেয়ে, সাথে সাথে ইনসুলিনটা নিয়ে তারপরে কিন্তু তাকে ইফতার করতে বসতে হবে। এই জন্য আমরা সবসময় বলি যে হচ্ছে যদি খেজুর অ্যালাউড থাকে তাহলে ছোট্ট একটা খেজুর অ্যালাউড, না থাকলে শুধুমাত্র ইসবগুলের পানি, কোনো শরবত না, খেয়ে তারপরে সে ইনসুলিন নিবে। তারপরে হচ্ছে সে তার নেক্সট মিলে যাবে। তার জন্য ইফতারের ভালো একটা মিল হচ্ছে ছোলা। ছোলা হচ্ছে ভুনা করে আমরা যেটা খাই সেটাই তিনি খেতে পারবেন, তবে তেলটা একটু কম পরিমাণে দিয়ে ভুনা করে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এর সাথে মুড়িও খেতে পারবে, হ্যাঁ, মুড়ি অল্প পরিমাণে 1 মুঠ পরিমাণ মুড়ি তার যে সারাদিনের খাদ্য তালিকা আছে সেখান থেকে ভাগ করে সার্ভিং সাইজ নির্ধারণ করে সে খেতে পারবে। এবং রোজা খোলার সাথে সাথে
তিনি কিন্তু ফল ফ্রুটস খেতে পারবেন না, যেহেতু এটা হচ্ছে সুগার কন্টেন্ট করে। আর এই যে সারাদিন রোজা রাখার কারণে তার ব্লাড সুগার লেভেল কমে আসলো, তখন হঠাৎ করে যদি সুগারি আইটেম খাওয়া হয় তাহলে দেখা যায় যে তার ব্লাড সুগার লেভেল হঠাৎ করে জাম্প করে যেতে পারে। জাম্প করে গিয়ে দেখা যাচ্ছে সে হাইপার হয়ে গেল, হাইপার হয়ে যায়, অনেক মানে মেডিকেল কন্ডিশনে চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে সেহরিতে এই যে তুমি যে বললা যে হচ্ছে রুটি খাবে না ভাত খাবে, আমরা সবসময় ডায়াবেটিক্স রোগী লাল আটার রুটি লাল চাল এটা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। যদি কেউ ওটস খেতে পারে তাহলে ওটস খাবে, অবশ্যই সেহরি করতে হবে। এবং সেহরির একেবারে লাস্ট টাইমে, মানে হচ্ছে 10 থেকে 15 মিনিট আগে সে খেতে বসবে। অনেক সময় দেখা যায় যে 3টার থেকে ওঠে, তারপরে তারা খাওয়া দাওয়া করে রেস্ট নেয় বা হচ্ছে নামাজ পড়ে, কিন্তু ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে এটা কখনোই করা যাবে না। তাকে ইনসুলিন আগে যদি নেওয়ার থাকে তাহলে সেহরিতে উঠে প্রথমে ব্লাড সুগার টেস্ট করতে হবে, তারপরে ইনসুলিন নিতে হবে, তারপর খেতে বসতে হবে। সাধারণত সেহরিতে যে ইনসুলিনটা থাকে সেটা হচ্ছে খাওয়ার পরে, আফটার মিলের ইনসুলিন থাকে। তো ওই সময় খাওয়াটা ঠিক মতো রেখে, যেমন ভাত খেলো অথবা রুটি খেলো, তার সাথে প্রোটিন জাতীয় খাবার বেশি রাখতে হবে। ডায়াবেটিক্স রোগী প্রোটিন জাতীয় খাবার বেশি রাখতে হয়। যদি একজন সাধারণ মানুষ এক পিস এই সাইজের মানে হাতের তালুর সমান প্রোটিন খায়, তাহলে যিনি ডায়াবেটিক্স রোগী এবং ইনসুলিন নেন তার কিন্তু এই সমান সাইজের 2 পিস পরিমাণে হচ্ছে প্রোটিন খেতে হয়। তো এটা যাতে অবশ্যই এনশিওর হয় সেহরিতে, সেটা খেয়াল রাখতে হবে। এবং শাকসবজি, অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস রোগী সেহরিতে শাক বিশেষ করে শাক খেতে পারে না, হজমে প্রবলেম হয়। তো তাদের জন্য আমরা বলি অবশ্যই ডিনারে যখন ডিনার করবে তখন অবশ্যই যাতে শাক থাকে। আর হচ্ছে ভেজিটেবলস ভালো করে কুক করা, ঝিঙা পটল যত ভেজিটেবলস আছে সেগুলো অন্তত পক্ষে 3 ধরনের ভেজিটেবলস একসাথে রান্না করে তারপরে খেতে। তাতে হচ্ছে কোনো একটা থেকে ফাইবার যদি মিসিং আউট হয়ে যায় বা কোনো একটা ভিটামিন মিনারেলস মিসিং আউট হয়ে যায় সেটা যাতে সে পেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে সে ইফতারে ফল ফ্রুটসটা পরে খায়, যেমন হচ্ছে তারাবির নামাজের আগে খায় সেটা খেতে পারে, কিন্তু ইফতারের সাথে সাথে ফল ফ্রুটস খেতে পারবে না। এবং ইফতারে তিনি কি কি খাবেন সেরকমের যদি একটা স্যাম্পল মেনু আছে, সে হচ্ছে রুটি খেতে পারেন, ডিম খেতে পারেন, রুটি দিয়ে ডিম দিয়ে এটা একটা মেনু হতে পারে, শাকসবজি থাকতে পারে, একটা ভাজি থাকতে পারে, অথবা ছোলা সালাদ খেলো, ছোলা সালাদের সাথে একটু বাদাম নিতে পারলো, এটা তার জন্য খুবই ভালো হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগী যারা হচ্ছে মেডিসিন নেন, মেডিসিন নেওয়ার ক্ষেত্রেও সেম, যে হচ্ছে ইফতারের সাথে সাথে তাকে কিন্তু মেডিসিনটা নিতে হয়। তো ইফতারে সে যাতে মেডিসিনটা বসে এবং এটা কোনোভাবেই যাতে না ভুলে। আর একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিসিং আউট করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইনসুলিন নিচ্ছেন এবং হচ্ছে যে ওষুধ নিচ্ছেন দুইজনই, অথবা যারা দুইটাই নিচ্ছেন, তাদের দেখা যায় যে রোজা খোলার পর অনেক বেশি দুর্বল লাগে। এই দুর্বলতাটা যাতে না লাগে তারা অবশ্যই ইফতার অল্প লাইট করে একটু হেঁটে আসবে। হেঁটে আসার পরে না হলে কিন্তু যে ইনসুলিনটা নেওয়া হলো বা হচ্ছে যিনি মেডিকেশন খাচ্ছেন যে মেডিকেশনটা নেওয়া হলো সেটা কিন্তু কোনো কাজে আসে না। দেখা যায় যে রোজার মধ্যে হয় সেহরিতে না হলে ইফতারে যে কোনো একটা সময় বেশি ব্লাড সুগার দেখা যায়। তো এটা যাতে না হয় সেই জন্য ব্লাড সার্কুলেশন লেভেল, ব্লাড সুগার লেভেল ঠিক রাখার জন্য, বা যে ফ্রি সুগারটা ঘুরে বেড়াচ্ছে ব্লাডে এইটা আর ইনসুলিনের লেভেলটা ভারসাম্য ঠিক রাখার জন্য তাকে অবশ্যই 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। এটা কিন্তু আমি তারাবির নামাজ পড়ছি তাতে আমার হয়ে যাবে এ কথা বললে কোনোভাবেই হবে না। সেটা হচ্ছে জন্যই মোটামুটি 10-15 মিনিট হলেও ডায়াবেটিস রোগীর জন্য অল্প করে কিন্তু হেঁটে আসতে হবে। খুব যে হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করতে হবে তা কিন্তু না, নর্মালি হেঁটে আসলেই কিন্তু আছে। আর আমরা সাধারণত বলি যদি তিনি পারেন তাহলে হচ্ছে সেহরির পরে হেঁটে নিবেন অথবা হচ্ছে ইফতারের পরে হেঁটে নিবেন। কারো যদি এরকমের সমস্যা ইফতারের পরে তাহলে হচ্ছে সেহরির পরে অবশ্যই যাতে হেঁটে নেয়, আর হচ্ছে অবশ্যই কমফোর্ট জোনে রেখে। এবার আসি পানির ব্যাপারে। ডায়াবেটিক্স রোগীর এটা মাথায় রাখতে হবে যে তিনি যখন সারাদিন না খেয়েছিলেন তার ব্লাড সুগার লেভেল কমে এসেছিল। এখন হঠাৎ করে তিনি যদি হচ্ছে ইফতারে সুগারি আইটেম বা হচ্ছে একটা ফলের জুসে, অনেক শখ করে সবাই বলতেছে একটু ফলের জুস খান, সারাদিন রোজা রাখছেন কিছু হবে না, এটা কখনোই করা যাবে না। তাকে কোনোভাবে ফলের জুস দেওয়া যাবে না। ফলের জুস এবং হচ্ছে চিনির শরবত এটার মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। ফলের জুসটাও সুগার, আর চিনি দিয়ে তৈরি সেটা তো পিওর সুগারই। তো তাকে ফলের জুস দেওয়া যাবে না। তবে একটা ফলের শরবত তাকে দেওয়া যাবে চিনি ছাড়া, সেটা হচ্ছে বেল। বেল তাকে কিন্তু খেতে দেওয়া যাবে, সেটাও কিন্তু অল্প পরিমাণে। সাধারণত আমরা বলি 2 টেবিল চামচ বেল দিয়ে একটা হচ্ছে পানি বানিয়ে দিতে, পানি শরবতের করে, যেটার মধ্যে ইসবগুল, তোকমা অথবা চিয়া সিড অ্যাডিশন করবে।
রাতের খাবারের পরে যাতে হচ্ছে তাদের ডায়াবেটিক্স রোগীর কনস্টিপেশনের সমস্যা না হয়, তাতে অবশ্যই ডিনারের পরে অথবা হচ্ছে যে সময় আর কি প্রিফারেবল ইফতার থেকে সেহরির মধ্যে এক বাটি টক দইয়ের সাথে কিছুটা সালাদ, সালাদ তারা অবশ্যই খাবে। তাতে হলে দেখা যায় যে সারাদিন রোজা রাখার কারণে ডায়াবেটিক্স রোগীর কনস্টিপেশন এমনিতেই থাকে, আরো কনস্টিপেশন বেড়ে যায়, মানে কোষ্ঠকাঠিন্য যাকে আমরা বলি। তো এই কোষ্ঠকাঠিন্যতা যাতে না বাড়ে সেই জন্য তাকে অবশ্যই এই কাঁচা সালাদ এবং হচ্ছে টক দই হচ্ছে একটা প্রোবায়োটিক্স, যেটা কিনা হচ্ছে বডিতে, মানে টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক্স থাকে যেটা বডির গার্ড যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে ডেভেলপ করবে, এবং সালাদটা করবে কি এটাকে ইজ করবে, মানে টয়লেটটাকে ক্লিয়ার সবসময় রাখতে সহযোগিতা করবে। না হলে দেখা যাবে যে উনি কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো এইভাবে যদি একটু ফলো করেন তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট এবং মেডিকেশন যারা নিয়ে ডায়াবেটিক্স রোগীরা আছেন তারা কিন্তু খুব সহজেই রোজা রাখতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। তবে হাতের কাছে সবসময় একটা ছোট চকলেট রাখা বাঞ্ছনীয়। মানে রোজা রাখাকালীন সময় যদি কোনো সময় তার মনে হয় যে সে হাইপো হয়ে যাচ্ছে, অবশ্যই মানে ঘাম দিয়ে হাত পা কেঁপে যাচ্ছে, অবশ্যই সাথে সাথে তিনি রোজা ভেঙে ফেলবেন এবং ওই যে চকলেটটা আছে সেটা কিন্তু সে খেতে পারেন, অথবা হচ্ছে 1 চা চামচ সুগার। এগুলো হচ্ছে ন্যাচারাল প্রিকশন সাথে নিয়ে ঘোরা আর কি, যে হচ্ছে আমি যদি কখনো মাথা ঘুরে পড়ে যাওয়ার টেন্ডেন্সি হয় তাতে যাতে আমি নিজেকে বাঁচাতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা রুহানা হচ্ছে টেনশনের ক্ষেত্রে মিসিং আউট করে গেছে, সেটা একটু আমি বলি। যে হচ্ছে অবশ্যই হাইপার টেনশন যারা আছেন, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি আপু, শুনতে যারা পাচ্ছি। হাইপার টেনশনের পেশেন্ট আছেন, যারা রোজা রাখছেন, তাদের খাবারের লবণের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যায় যে আমাদের এখন অনেক বেশি বাসায় রান্না হয়, এবং হচ্ছে দেখা যায় রান্নাগুলোতে টেস্ট বাড়ানোর জন্য, যেহেতু সারাদিন রোজা রাখার টেস্ট মনে হয় নিজেকে, পানি থাকার কারণে হট সামার সিজন মনে হয় কিছু টেস্ট লাগছে না, সেই টেস্টটা আমরা বাঙালিরা বাড়াই হচ্ছে লবণ অ্যাডিশন করে। তো এই যে যাদের হাইপার টেনশন বা এই রোজা রাখাকালীন সময় যাদের প্রেশার 130/90 থেকে বেশি আছে, তারা অবশ্যই লবণটাকে আমরা মাথায় রাখবো। লবণ কখনোই কোনোভাবেই সারাদিনের রান্নায় 1 চা চামচের বেশি ইউজ করা যাবে না। যদি ইউজ করি তাহলে দেখা যাবে প্রেশার কিন্তু বাড়তে থাকবে। এবং আরেকটা বিষয়, এখন শরবতের মধ্যে আমরা একটু লবণ অ্যাড করি, বা দেখা যাচ্ছে কখনো মাথা ঘুরিয়ে যাচ্ছে, একটু ঘাড় ব্যথা করতেছে, মানে হচ্ছে প্রেশার যাদের সবসময় 130/90 উপরে থাকে তাদের একটুখানি মানে নর্মাল প্রেশার আসলে 120/80 হলে তাদের কিন্তু মাথা ঘোরার একটা টেন্ডেন্সি হয়, মানে অস্বাভাবিক লাগে। তো তাদের ক্ষেত্রে তারা যাতে হচ্ছে এই সিচুয়েশনে না পড়েন, তারা কিন্তু ওই যে লবণ অ্যাডিশন করেন, যে একটু মাথা ঘুরাচ্ছে ভালো লাগছে না, শরবতের ভিতরে একটু লবণ অ্যাডিশন করে দিই। তো এই যে লবণ এডিশন, এগুলো কিন্তু করা যাবে না। অনেক সময় দেখা যায় ফ্রুট সালাদ বানানো হয় বাসায়, সেটার মধ্যে লবণ অ্যাডিশন করা হয়। অনেক সময় দেখা যায় যে হচ্ছে স্যুপ বানানো হচ্ছে, সেটা কিন্তু আমরা ভাবছি যে হেলদি একটা মেনু তৈরি হয়েছে বাসায়, কিন্তু সেটার মধ্যে দেখা যাচ্ছে যে টেস্টিং সল্ট, সাথে হচ্ছে সয়া সস, টমেটো সস এবং লবণ সবকিছু একসাথে দিয়ে খাচ্ছে। এটা খেলেও কিন্তু সেই প্রেশারের রোগী, যাদের প্রেশার রয়েছে বাসায়, তার কিন্তু প্রেশার হাই হয়ে যাবে। সো এটা কিন্তু করা যাবে না। যাদের প্রেশার আছে অবশ্যই মাথায় রাখতে হবে লবণের ব্যাপারটা। আরেকটা বিষয়, যদি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চায়, যে হাইপার টেনশনের রোগী আছেন, রোজা রাখাকালীন সময় যদি দেখেন যে রোজা রাখছেন যখন, তখন খুব বেশি প্রেশার ফল করছে, মানে আপ ডাউন করছে প্রেশারটা, তারা অবশ্যই ইফতার অথবা সেহরিতে যে কোনো একটা সময় হাফ গ্লাস পরিমাণ ডাবের পানি, এটা যদি রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে তার যে প্রেশার ফ্লাকচুয়েশন করা, এটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তো এই বিষয়গুলো আমরা ছোটখাটো জিনিস যদি মাথায় রাখি, দেখা যাবে যে প্রেশার যদি থাকেও দেখা যায় এই রোজাকালীন প্রেশার কিন্তু অনেকখানি কমে আসে। কারণ রোজার সময় আমরা খেজুর ভালো মতো খাই, ফল ফ্রুট ঠিক মতো খাই, তারপর সারাদিন রোজা রাখি, যেটা রোজার বেনিফিট সেটা কিন্তু আমরা পেয়ে যাই, এবং আমাদের প্রেশারের প্রবলেম অনেকখানি সলভ হয়ে যায়। হ্যাঁ মিম। ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক মতো থাকলে প্রেসারের ব্যাপারটায় আর এত বেশি টেনশনের কিছু নাই। আপু যেটা বললো, লবণটা আসলে প্রেসারের রোগী যাদের প্রেসার আছে তারা সবাই জানে যে লবণ কতটা ক্ষতিকর। তারপর আসলে আমরা ওই জিনিসটা মাথায় নিই না, এটাই মাথায় রাখতে হবে যে লবণ আসলেই ক্ষতিকর। জি আপু, অসংখ্য ধন্যবাদ। চমৎকার বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। আমাদের কমেন্টে অনেকেই জানাচ্ছে, কিন্তু আলোচনার কারণে আমি আর মাঝখানে ইন্টারাপ্ট করিনি। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে, পুষ্টিবিদ্যার আলোচনা শুনে তারা খুব খুশি, এবং এরকম একটা আয়োজনের জন্য তারা আসলেই ধন্যবাদ জানাচ্ছে ইবিয়ানকে।
আপনাদেরকে তো ধন্যবাদ জানাবোই, কারণ আপনারা সময় দিয়েছেন আমাদেরকে এবং এত চমৎকার বিষয়গুলো তুলে ধরেছেন। তো এবার প্রোগ্রামটা আরো অনেকখানি করতে ইচ্ছা করছিল, আমার প্রস্তুতি ছিল আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আসলে সময় হচ্ছে না, যেহেতু তারাবির একটা ব্যাপার আছে রোজার সময়। তো প্রোগ্রাম শেষ করব, শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু জানার ছিল রুহান আপুর কাছে। যেহেতু এখন করোনা প্যান্ডেমিক চলছে এবং এই সময়টাতে অনেকেই আছে যারা করোনা আক্রান্ত হয়েছিল, এখন হয়তোবা সুস্থ আছে। তো তাদের জন্য আসলে প্রশ্নটা যে আমরা কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারি, এবং যারা করোনা পরবর্তী করোনা অতিক্রম করেছে বা ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে কি ধরনের খাদ্য তালিকা রাখা উচিত, যাতে করে আমরা মানে সহজেই আক্রান্ত না হই বা এই সাধারণ জ্বর ঠান্ডা থেকে আমরা সহজে সুস্থ হতে পারি। আচ্ছা, এটাও অনেক ইলাবোরেট একটা কোশ্চেন। তো খুব শর্টে ছেড়ে দেব, যেহেতু অনেক কম সময়। আমরা করোনার কোনো টিকা নেই, কোনো ওষুধ নেই এখন পর্যন্ত, ওইভাবেও প্রমাণিত হয়নি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে নিজেদেরকে স্ট্রং করতে হবে। নিজেদের স্ট্রং আমরা কিভাবে করব? ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে হবে। ইমিউন সিস্টেমটা আমাদের সম্পূর্ণ বডি, এন্টায়ার বডির একটা যে মেকানিজম, এন্টায়ার বডির একটা যে ব্যাপারগুলো আছে, যে রিয়াকশন গুলা বলো বা যে যে যা কিছুই আছে, ইমিউন সিস্টেমটা যদি আমার স্ট্রং হয়, যে কোনো রোগ, শুধু করোনা না, যে কোনো রোগ প্রতিরোধ আমরা করতে পারবো। এবং আমাদের হচ্ছে জীবনী শক্তিটা অনেক বেড়ে যাবে। তো করোনা নিয়েই জাস্ট বলি, সুষম খাবার, যেটা অল টাইম আমরা বলে থাকি, সুষম খাবার 6টা ফুড গ্রুপের সমন্বয়ে একটা খাবার, এবং পরিমিত খাবার, যার যতটুকু দরকার ততটুকু খাবার, এবং যেই খাবারটার মধ্যে সব রকম এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলা থাকবে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, পানি, দুধ জাতীয় দ্রব্য, ফ্যাটস এবং অয়েলস, এগুলো সব থাকবে। এগুলো হচ্ছে সুষম খাবার। তো সুষম খাবারের সাথে সাথে করোনা প্যান্ডেমিকে, করোনার সাথে ফাইট করার জন্য আমাকে আরো 3 থেকে 4টা জিনিস একেবারে মানে ক্যালকুলেট ওয়েতে ইনটেক করতে হবে, মানে পাই টু পাই। যেটা মিস গেলে আমরা করোনার হাত থেকে নিজের ইমিউন সিস্টেমটাকে বাড়াতে পারবো না, করোনার হাত থেকে বাঁচার সম্ভাবনাটাও আমার কমে যাবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের যে রেসপিরেটরি রিস্ক ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলা থাকে, আমাদের শ্বাস প্রশ্বাস জনিত যে জটিলতাগুলা, যেই পরজীবীর মাধ্যমে যেগুলা হয়, সেটাকে ভিটামিন সি একমাত্র ভিটামিন যে হচ্ছে এটাকে প্রতিরোধ করে। আর ভিটামিন সিটাকে স্ট্রেংথেনিং করে ভিটামিন ডি এবং হচ্ছে জিঙ্ক, মিনারেলস, জিঙ্ক। তো ভিটামিন সি, ভিটামিন ডি আর জিঙ্ক, এই 3টা খাবার এই প্যান্ডেমিকে, সে আক্রান্ত হোক, সে রিস্কে থাকুক, রিস্কে না থাকুক, সে তার ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো বা সে অনেক বেশি দুর্বল, সে অনেক ওবেস বা যাই হোক না কেন, যেই হোক না কেন, তাকে এই 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর যেহেতু হাই ডোজের ভিটামিন, আমরা হচ্ছে বিভিন্ন স্টাডিজে এসেছে, বিভিন্ন ডাটাতে এসেছে যে হাই ডোজেস ভিটামিন সি যেটা, সেটা রেসপিরেটরি রিস্ক ডেভেলপমেন্টকে অনেকটাই প্রতিহত করতে প্রমাণ পাওয়া গেছে যে প্রতিহত করতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক দিন একবারে অথবা 2বারে যদি আমরা 100 মিলিগ্রাম ভিটামিন সিটা ইনটেক করতে পারি, সাথে ভিটামিন ডিটা যদি আমরা ইনটেক করি, এবং অবশ্যই সাথে যদি আমরা জিঙ্ককে হচ্ছে আমাদের শরীরে নিতে পারি, তাহলে কিন্তু এই প্যান্ডেমিককে, এই কোভিড এর বিরুদ্ধে আমাদের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটা অনেকটাই জোরদার হয়। রেসপিরেটরি যে অর্গান আছে আমার, যে ফুসফুস, কোভিড এর একমাত্র টার্গেট হচ্ছে ফুসফুস। তো ফুসফুসের যে রেসপিরেটরি যে মেকানিজম, সেটাকে স্ট্রং করার জন্য বা সেটাকে প্রোটেক্ট করার জন্য ভিটামিন সি এর কোনো বিকল্প নেই। আর সুষম খাবারের কথা যেটা আমি বললাম, সেটা তো এমন না যে আমি সারাদিন মানে ঠিকমতো সবকিছু মেনটেন করে খেলাম না, ওদিকে ট্যাবলেটের পর ট্যাবলেট আমি ভিটামিন সি খেয়ে যাচ্ছি, এটা না। আমাকে অবশ্যই সুষম খাবার, কিন্তু 6 ফুড গ্রুপ ইনক্লুডেড খাবার খেতেই হবে। আর তাছাড়া ভিটামিন সি এর যে সোর্স গুলার মধ্যে আসি আমি,
যে কি কি খাবারে আমার ভিটামিন সিটা পাই। ভিটামিন সি এমন না যে আমি একটা ট্যাবলেট কিনে আনলাম, খেলাম, হয়ে গেল। আমরা অবশ্যই চেষ্টা করব সিনথেটিক ভিটামিন বা মিনারেলস ইনটেকের থেকে ন্যাচারাল ফুডে আমরা কিভাবে এটা পেতে পারি। কারণ ন্যাচারাল ফুডের যে ভিটামিন গুলা থাকে বা যে নিউট্রিয়েন্ট গুলা থাকে এগুলাই আমাদের হচ্ছে। আচ্ছা, আমার কথা কি রিপিট হচ্ছে? আমি রিপিট শুনতে পাচ্ছি। না না, রিপিট না। আচ্ছা, তো ন্যাচারাল ফুডের মাধ্যমে যে ভিটামিন গুলো আমরা ইনটেক করব সেটাই শুধুমাত্র আমার শরীরের জন্য বেনিফিশিয়ারি, সেটা আমার শরীরে কোনো হার্ম করবে না। ন্যাচারাল ফুডের ভিটামিন বা মিনারেলস এ কোনো রেসিডিউর থাকে না, যেটা আমরা জানি যারা ফার্মাসিউটিক্যালের স্টুডেন্ট আছেন বা যারা ফার্মাসিউটিক্যালে নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন, তারা জানেন যে প্রত্যেকটা মেডিসিনের অ্যাক্টিভ সাইট থাকে, রেসিডুয়াল পার্ট থাকে। রেসিডুয়াল পার্টটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, যেটাকে আমরা বলি যে ওষুধের রিয়াকশন হয়েছে। তো ওষুধের রিয়াকশনটাকে যদি আমরা অমিট করতে চাই বা কম করতে চাই, আমাকে অবশ্যই ন্যাচারাল ফুডে প্রতি নির্ভরশীল হতে হবে। ভিটামিন সি এর সোর্স কি কি হতে পারে, মানে কি কি খাবারে আমরা ভিটামিন সি পাই? অবশ্যই লেবু জাতীয় খাবার, আমলকিতে পাই, টক জাতীয় যে ফলগুলো আছে, আনারস হতে পারে, আপনার আমড়া হতে পারে, কমলা লেবু হতে পারে, কাঁচা আম, এখন যেহেতু কাঁচা আমের সময়, কাঁচা আম হতে পারে। এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আমরা পাচ্ছি। এরপর আসেন যে ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা কোথায় পাই? দুধ জাতীয় খাবার। দুধ একটা আদর্শ খাদ্য। দুধের মধ্যে সব রকম ভিটামিন থাকে। দুধে আমরা ভিটামিন ডি পাচ্ছি। ডিমের কুসুমে আমরা ভিটামিন ডি পাচ্ছি, যেটা আমি বা আপু সবসময় বলছি যে 6টা ইনক্লুডিং 6 ফুড গ্রুপ, 6টা গ্রুপের সমস্ত ফুডের মধ্যে এগুলা এমনিতেই থাকে। আপনি দেখেন, যদি প্রোটিনে যান আপনি, রেড মিটে আপনার ভিটামিন ডি আছে, রেড মিটে আপনার জিঙ্ক আছে। তারপর পোলট্রি যে মুরগির মাংসতে আছে। তারপরে লিভারে আছে। সি ফুড যেগুলা, যে সামুদ্রিক মাছ, সেটাই জিঙ্ক আছে। তারপরে ওমেগা 3 বা ওমেগা 6 যে ফ্যাটি অ্যাসিড, এটাও কিন্তু আমরা পেয়ে থাকি হচ্ছে সামুদ্রিক মাছ যেগুলা, সেগুলার মাধ্যমে। তাছাড়া আমরা হচ্ছে আরেকটা যেটা আমাদের ফলিক অ্যাসিড, ভিটামিন এ, তারপরে আর যে বিভিন্ন রকমের আরো আরো অনেক অনেক কিন্তু ভিটামিন কিন্তু অনেক আছে। আর প্রত্যেকটা ভিটামিন একটার সাথে একটা কোরিলেটেড। পুরো বডি ফাংশনিং এর জন্য সবকিছুরই একটা আহ হচ্ছে প্রপোর্শনে আমাদের প্রয়োজন। কোনোটা বাদ দিলে সেটা ডেফিসিয়েন্সি দেখা দিবে, সেটা ডেফিসিয়েন্সি থেকে আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ হবে। তো যেহেতু পেন্ডেমিক নিয়ে কথা হচ্ছে, পেন্ডেমিক সিচুয়েশনে বিভিন্ন ডাটা বা বিভিন্ন গবেষণা যেটা এসছে যে সুষম খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি ইনটেক থাকতে হবে, ভিটামিন ডি ইনটেক থাকতে হবে, ফলিক অ্যাসিডটা আপনি ইনক্লুড করবেন। তারপরে জিঙ্ক, যেটা জিঙ্কের সোর্স বলা হয়নি, ওটা মিস হয়ে যাচ্ছিল। জিঙ্কের মধ্যে আমরা জিঙ্ক কিসে কিসে পেতে পারি? বাদামে আমরা জিঙ্ক পেতে পারি। বাদাম কিন্তু একটা খুবই ভালো খাবার। এটা যে মানে এটার হচ্ছে জিঙ্ক থাকতেছে, এটার মাধ্যমে আপনার জিঙ্ক যেটা আপনি ইনটেক করছেন সেটা আপনার ভিটামিন সি এবং ভিটামিন ডি কে স্ট্রেংথেনিং করতেছে। তাছাড়া আপনি বিভিন্ন রকম যে মটর, তারপরে ধরেন যে সয়া, তারপরে সি ফুড যেটা আমি বললাম যে সামুদ্রিক মাছ, এটার মাধ্যমে কিন্তু আপনি জিঙ্ক পাচ্ছেন। ফলিক অ্যাসিড কিভাবে পাবেন? ফলিক অ্যাসিড যেটা ভিটামিন বি, ভিটামিন বি আপনি পাচ্ছেন গ্রিন লিফি ভেজিটেবল, মানে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন বি আছে। কিন্তু এটা আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনি যদি শাকসবজি কেটে তারপরে ধুয়ে তারপরে রান্না করেন, ভিটামিন বি কিন্তু পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন ডি চলে গেল। আলুতেও ভিটামিন ডি আছে। এখন আলু আপনি ছিলে, তারপর কেটে, তারপরে সিদ্ধ করে, তারপর রান্না করলেন, সমস্ত ভিটামিন গুলা পানির মাধ্যমে বয়ে চলে গেল আপনার শরীরে। কার্বোহাইড্রেট, শুধু স্টার্চ ছাড়া কোনো ভিটামিন পৌঁছালো না। সো এটা আপনাকে শুধু এনশিওর করলে হবে না যে আমি সুষম খাবার খাচ্ছি, এটাও এনশিওর করতে হবে যে আমি কিভাবে রান্না করতেছি, রান্নার মাধ্যমে ওই ভিটামিন গুলো আমার শরীরের মধ্যে যাচ্ছে কিনা। এবং এটাও খেয়াল করতে হবে যে খাওয়ার পরে আমার শরীরের মধ্যে গেল, খাওয়ার পর আমি এমন কোনো উপাদান যেমন চা, কফি বা আদার্স যে ডাইউরেটিক খাবারগুলো আছে, ওগুলা খেয়ে আমি এই ভিটামিন গুলা ওয়েস্টেজ হিসেবে আমার বডি থেকে বের করে দিচ্ছি কিনা।
তো এই জিনিসগুলো আসলে অনেক 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 জানার, আমাদের অনেক জানার আছে, অনেক জানতে হবে। ফুড অ্যান্ড ডায়েটেটিক্স এই বিষয়টা এত ইলাবোরেট কেন, এত এত বেশি আহ, জটিল কেন? কারণ আমরা জানি না, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আর সেজন্য অবশ্যই হচ্ছে সচেতন হতে হবে। এক নাম্বার হচ্ছে যে সচেতন হতে হবে, তাহলে আপনি 100% না পারেন, আপনি 60% হলেও আপনার যে গোল, ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার যে গোল, সেটাই আপনি অ্যাচিভ করতে পারবেন। যেহেতু কোভিড-19 এর কোনো মেডিসিন নাই, এটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে প্রবাদটা আছে, সেটাই আমরা হচ্ছে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক বেশি গ্রহণযোগ্য, বা এটা একটা সার্থক সময় এই স্লোগানটা ইউজ করার, যে আমরা অবশ্যই মানে প্রিভেন্ট করব জিনিসটা, আমার বডিতে ঢুকবে, আমার বডির ইমিউন সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটাকে আমাদের নজর দেওয়া উচিত। যেহেতু আমাদের এই উম, মারাত্মক প্রাণঘাতী একটা অসুখ, এর কোনো ওষুধ নেই, এবং এটি অতিমাত্রায় ছোঁয়াচে। এই ছোঁয়াচে না, এটা অতিমাত্রায় ছোঁয়াচে বলা যায় না, ছোঁয়াচে বলে হচ্ছে কোন রোগগুলাকে, যেগুলা হচ্ছে সংক্রমণ। হ্যাঁ সংক্রমক। তো এটা হচ্ছে, আমি টার্মটা ভুলে গেছি। যাই হোক, এটা মানুষের মাধ্যমে মানুষে পৌঁছাচ্ছে। তো সবকিছুর উপরে হচ্ছে ইমিউন সিস্টেমকে স্ট্রং করা, এই যে ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, ফলিক অ্যাসিড, প্রচুর পরিমাণ ফ্লুইড, এগুলার মাধ্যমে। তাছাড়া আরেকটা যেটা ব্যাপার আছে, এক্সারসাইজ, স্ট্রেস রিলিফ। আপনি যদি প্রতিদিন 10 মিনিট করে কিছু শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করেন, সেটাও আপনার ইমিউন সিস্টেমকে বাড়াবে, আপনার রেসপিরেটরি অর্গানের যে সেটাকে বাড়াবে। আপনি প্রতিদিন সকালবেলা হোক বা যে কোনো একটা সময়, যোগ ব্যায়ামের একটা পোর্শন আছে যে প্রাণায়াম, একটা নাক এভাবে টিপে আরেকটা নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া, আবার সেম মানে ক্যাটাগরিতে আরেকটা নাক এভাবে বন্ধ করে শ্বাস প্রশ্বাস নেওয়া। এই যে কিছু, তারপর বেলুন ফোলানো, তারপরে হচ্ছে বাবল গেমিং, যেগুলা কিছু কিছু শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ আছে, এগুলা যদি আমরা প্রতিদিন করি, যারা প্যান্ডেমিকের রিস্কে আছেন, যারা বাইরে যাচ্ছেন, যাদের চাকরির ক্ষেত্রে বাইরে যেতে হচ্ছে, এগুলো যদি করি, আমরা অনেকটাই ইমিউন সিস্টেমকে হচ্ছে স্ট্রং করতে পারবো। আসলে আমরা যেটা খাই, আমরা আসলেই তাই। আমরা যদি হেলদি খাই, আমরা হেলদি থাকবো, আমরা আনহেলদি খাই, আমরা অসুস্থ হব। আর তাছাড়া আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে আসলে অনেক অনেক কথা, অনেক ব্যাপার আছে যেগুলো আসলে বলে শেষ করা যায় না। তাছাড়া প্রোবায়োটিক আছে, জি যেটা আপু, প্রোবায়োটিক। আমিও আসলে থামাতে পারছি না, যদিও আমাদের সময় প্রায় শেষ। আমাদের ছিল 45 হ্যাঁ, মিনিটের আমি একটা প্রোগ্রাম, আরেকটা সেখানে এক টপিক ঘন্টা যেটা হয়ে গেছে। বলবো, আরেকটা টপিক বলবো, সেটা হচ্ছে প্রোবায়োটিক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বাচ্চারা ছিল। প্রোবায়োটিকটা হচ্ছে আমরা জি আপু। টক দই, হ্যাঁ টক দই, পনির, পান্তার মাধ্যমেও কিন্তু প্রোবায়োটিক গুলো আমরা ইনটেক করতে পারি। প্রোবায়োটিক আমাদের শরীরের খাবারের যে ডাইজেশনের যে প্রসেসটা, সেটা খুব সেটার জন্য খুবই উপকারী। তো এই তো এইগুলা, এই কিছু কিছু জিনিসগুলা যদি আমরা মেনটেন করি, আমরা প্যান্ডেমিকে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে আমরা এটাকে ফাইট ব্যাক করতে পারবো। ওকে, শেষ, ডান। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগছিল শুনতে। যারা কমেন্টে ছিলেন তাদের কমেন্ট আমি পড়তে পারিনি সময় স্বল্পতার জন্য। তো শেষ করবো আজকের আয়োজন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক মনোযোগ দিয়ে আজকের অনুষ্ঠান শুনেছে, সেটা বুঝতে পারছিলাম কমেন্ট দেখে। আমাদের সাথে ছিলেন অনেকেই, সাজ্জাদ হোসেন সাজু, সাজু ভাইয়া ছিলেন। তিনি বলছিলেন যে রুহানা আপু নাকি একটা ডায়েট চার্ট দিয়েছিলেন, সেটা প্যান্ডেমিকে অনেক হেল্পফুল ছিল তাদের ফ্যামিলির জন্য। তো এরকম আসলে যখন আমরা শুনতে পাই কেউ উপকৃত হয়েছে আমাদের মাধ্যমে, সেটা আসলে অদ্ভুত একটা ভালো লাগা। এবং আজকের এই আয়োজনটা সেজন্যই, যাতে আমরা অল্প পরিসরে হলেও সবার কাছে পৌঁছাতে পারি, সবাইকে একটু জানাতে পারি, সচেতন করতে পারি। যে যে সমস্যায় আছে তারা যদি সেটা জানে, ইনশাল্লাহ তারা একটু হলেও সুবিধা পাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর খুবই ভালো লাগলো। মনেই হচ্ছিল না যে আমরা আসলে দূরে কোথাও আছি, ভার্চুয়ালি কথা বলছি, মনে হচ্ছে সামনাসামনি কথা হচ্ছে। আসলে এই সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম সবার সঙ্গে যুক্ত হওয়ার। তো আশা করবো এরকম প্রোগ্রাম আমরা আরো করতে, এবং সেই সঙ্গে প্রত্যাশা থাকবে আপনারাও যেন আমাদের সঙ্গে থাকেন।
অবশ্যই। আমরা সবসময় আছি। আর হচ্ছে ইবিয়ান যারা আছি তারা তো হচ্ছে সবসময় প্রাণের মিল এরকমের, যে বের হয়ে গিয়েছি তারপরে যারা আসছে চিনি না, কিন্তু যদি বলছে যে ইবিয়ান, তাহলে তো মনে হচ্ছে যে আত্মীয় খুঁজে পেয়েছি। ঠিক আছে, তো আত্মার টান, ভালোবাসার জায়গা, তো সেখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বড় ভাইয়া আপু, ছোট ভাইয়া আপু, আপনারা যে যেখানে আছেন, যদি মনে হয় আমাকে বা রুহানাকে কোনোভাবে আপনাদের প্রয়োজন, তো অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। অবশ্যই আপু। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমাদের 45 মিনিটের প্রোগ্রাম, সেটা আসলে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আরো বাড়ানো যেত, আরো অনেক প্রশ্ন ছিল, আমার নিজের প্রশ্ন ছিল, সেগুলো আমি বলতে পারিনি। তো যাই হোক, আবারও হবে এরকম একটা আয়োজন, আমি চেষ্টা করব। আরেকদিন বলবো, তো সব আজকে টপিক তো একদিনে বলা যায় না। হ্যাঁ, সেটাই। জি আপু, সেটাই। আমরা একটু একটু করে হজম করি, না হলে আবার ওভার ওয়েট হয়ে যাবে। হ্যাঁ, অনেক বেশি জানলাম কিন্তু একদিনে কিছু শিখে মানা গেলে হবে না। তারপরে ঝামেলা হবে। সেটাই আপু। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকারি। আর অবশ্যই আজকের এই আয়োজন যে উদ্দেশ্য ছিল রমজানে সুস্থ থাকা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যেও সেই সচেতনতাটা যাতে আমরা ছড়াতে পারি, সেই প্রত্যাশা থাকবে। আপনাদের সুস্থতা কামনা করছি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।